বেঙ্গল আসাম রেলপথের একটা ছোট স্টেশনের উপর কৃষ্ণপক্ষের রাত ঘুটঘুট করছিল। রাত 12টা পেরিয়ে গেছে। স্টেশন মাস্টার গণেশবাবু টেবিলে একটা পা তুলে দিয়ে হাঁ করে নাক ডাকাচ্ছেন, আর মাঝে মাঝে চমকে জেগে উঠেই গালে ও কপালে প্রাণপণে থাবড়া মেরে মশা মারবার চেষ্টা করছেন। কিন্তু মাঠের বেপরোয়া মশা চট চাপড়ে ভয় তো পাচ্ছেই না, চারিদিক থেকে আরো মরিয়া হয়ে ছেকে ধরেছে। কিন্তু ধৈর্যেরও সীমা আছে মানুষের। শেষ পর্যন্ত চেয়ার থেকে তড়াক করে নেমে পড়লেন গণেশবাবু। খানিকক্ষণ অভদ্র ভাষায় মশাদের বাপ বাপান্ত করলেন। তারপর কোণের কুঁজো থেকে ঢকঢক করে গেলাস তিনেক জল গড়িয়ে খেয়ে একটা বিড়ি ধরালেন। ঢং করে ঘড়িতে 12:30। জল খেয়ে গরম লাগছিল। কোটটা খুলে গণেশবাবু বাইরে বেরিয়ে এলেন। অদ্ভুত গুমোট রাত। আকাশের তারাগুলোকে নিভিয়ে দিয়ে মেঘ এসে জমেছে, যেন অন্ধকারের একটা বিরাট ডাইনি মূর্তি চারিদিকে তার গুচ্ছ গুচ্ছ কালো কালো চুল মেলে দিয়েছে। স্টেশনের পেছনে ফাঁকা মাঠ, তার ভেতর দিয়ে একটা ধুলো ভরা মেঠো রাস্তা তারার আলোয় খানিকটা আবছা আভাস দিয়ে মিলিয়ে গেছে। একটু দূরে সেই পথের উপর ঝাঁকড়া একটা বটগাছ অন্ধকারকে আরো কালো করে ওঁত পেতে বসে আছে, আদ্যিকালের বদ্যি বুড়ির মতো। এক ফোঁটা বাতাস নেই কোথাও। গাছের একটা পাতা অব্দি নড়ছে না। সামনে মিটার গেজের ছোট ছোট 3টি লাইন। ওপারে একটা অন্ধকার ফাঁকা মালগুদাম। তার পেছনে মাটিটা ঢালু হয়ে নেমে গেছে বিল আর শেওড়া বনের মধ্যে। আশেপাশে 2-3 মাইলের মধ্যে জনমানুষের বসতি নেই, শুধু রেল কোম্পানির বাবু আর কুলিদের ছোট ছোট 3-4টে কোয়ার্টার ছাড়া। সৃষ্টি ছাড়া জায়গা। অত্যন্ত বিরক্ত মনে গণেশবাবু প্ল্যাটফর্মের উপর পায়চারি করতে লাগলেন। তার ডিউটি রাত 3টে পর্যন্ত, অথচ এখন মোটে 12:30। রাত থমথম করছে, কোনোখানে একটু হাওয়া নেই। শুধু যেন চারিদিক থেকে রোদ পোড়া মাটির গন্ধ উঠছে। আকাশে জমেছে কালো মেঘের রাশ। ঝড় বৃষ্টির লক্ষণ দেখা দিচ্ছে ঈশানের কোনায় কোনায়। হঠাৎ গণেশবাবুর ভয়ানক ভয় করতে লাগলো। কেমন আশ্চর্য লাগছে। মনে হলো এমন রাত্রে সম্ভব অসম্ভব কত কি যে ঘটতে পারে। কাঁপা গলায় গণেশবাবু ডাকলেন, গিরিধারী, গিরিধারী। ছোট স্টেশনের একমাত্র পয়েন্টসম্যান গিরিধারী স্টেশনের বারান্দায় একটা লোহার খুঁটিতে ঠেসান দিয়ে ঝিমুচ্ছিল। হাতের পাশেই তার লাল নীল লণ্ঠনটা রাখা। তা থেকে দুদিকে দুরঙা আলোর রশ্মি ছড়িয়ে পড়েছে। তার মাথাটা বুকের উপর ঝুঁকে নেমেছে। গিরিধারী গভীর ঘুমে মগ্ন। এই বেটা গিরিধারী! বিরক্ত গণেশবাবু গিরিধারীকে সজোরে একটা ঠক্কর লাগালেন। আই আই করে গিরিধারী উঠে বসল। কি হুজুর, কোনো মালগাড়ির কি ঘন্টি হলো? না না, কোথায় মালগাড়ি? একা একা বড় ভয় করছে রে গিরিধারী। হ্যাঁ, একটু গল্প করা যাক। অনিচ্ছা সত্ত্বেও গিরিধারী উঠে বসল। ঢং করে আর একটা শব্দ হলো ঘড়িতে। রাত 1টা। প্যাসেঞ্জার ট্রেনগুলো সব বেরিয়ে গেছে। শেষ রাতের আগে আর ট্রেন নেই। কোয়ার্টারে গিয়ে নিশ্চিন্তে ঘুমোনো চলে এখন। কিন্তু যুদ্ধের সময় যখন তখন একটা মিলিটারি স্পেশাল কিংবা গুডস ট্রেন এসে পড়তে পারে। প্যাসেঞ্জারদের জন্য রাখা লোহার বেঞ্চে গিয়ে এলিয়ে দিয়ে একটা হাই তুললেন গণেশবাবু। আচ্ছা, এই মাঠ আর জঙ্গলের মধ্যে কোম্পানি একটা স্টেশন কেন বসালো বলতে পারিস? লাল নীল লণ্ঠন থেকে একটা রক্ত রঙিন আভা গিরিধারীর মুখের উপর এসে পড়েছিল, আর সেই আলোয় তার চামড়া কুঁচকে যাওয়া বুড়ো মুখখানাকে কেমন নতুন রকমের লাগছিল দেখতে। গণেশবাবুর প্রশ্নে তার চোখ দুটো হঠাৎ যেন চকচক করে উঠল। সে অনেক কথা বাবু, অনেক ব্যাপার। গণেশবাবু কৌতূহলী হয়ে উঠলেন। বল, শোনা যাক।
বিতিকিচ্ছিরি রাতটা খানিক গল্প শুনে কাটুক। আকাশটা মেঘে আড়ষ্ট হয়ে আছে। রেল লাইনের সরু সরু রেখাগুলো প্ল্যাটফর্মের অল্প অল্প আলোয় ঝিকিয়ে উঠেছে, যেন অন্ধকারের আড়াল থেকে কোনো অশরীরীর একটা নিষ্ঠুর হাসি ঠিকরে পড়েছে তাই থেকে। দূরের বিল আর শ্যাওড়া বনের ভেতর থেকে কতকগুলো শিয়াল একসঙ্গে কেয়া হওয়া বলে ডেকে উঠল। সেদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে গিরিধারী বললেন, অনেক কাল, সে বহুদিন হয়ে গেল বাবু। এখান থেকে 3 কোষ দূরে নীলকর সাহেবদের একটা ঘাঁটি ছিল। তারা দেশের গরিব চাষাভূষদের উপরে যেমন খুশি অত্যাচার করত। জোর করে জমিতে নীল চাষ দেওয়া তো, যে প্রজা রাজি হতো না চাবুক মেরে তার পিঠের চামড়া তুলে দিত, ঘর বাড়ি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিত। সাক্ষাৎ শয়তানের অবতার ছিল তারা। কিন্তু দেশের লোকের রক্তও একদিন গরম হয়ে উঠল বাবুজি। মানুষ কতদিন পড়ে পড়ে খালি মার খাবে? গরু ঘোড়াকেও বেশি খোঁচালে তারা গুঁতো মারতে কিংবা চাট ছুটতে চেষ্টা করে। আর এরা তো মানুষ। আশেপাশে 10খানা গায়ের মাথা ছিল বিশাই মণ্ডল। সেই প্রথম বলে বসল, আর আমরা নীলের চাষ করব না। ওতে যা হওয়ার তাই হলো। বিশাই মণ্ডলকে আর পাওয়া গেল না। খবর এলো সাহেবের লোকেরা নাকি তার ধরের থেকে মুন্ডু আলাদা করে মহানন্দা নদীতে ভাসিয়ে দিয়েছে। শুকনো খড়ের মতো মানুষগুলো তাতিয়েছিল। তাতে যেন দেশলাইয়ের আগুন ধরল। আরম্ভ হয়ে গেল প্রলয় কাণ্ড। নীলকরদের সঙ্গে প্রজাদের লড়াই লাগলো। ওদের বন্দুক পিস্তল, এদের তীর ধনুক, লেজা টাঙ্গি। দেশের মানুষ সব একাট্টা হয়ে দাঁড়িয়েছে। গুলি খেয়ে মরল, তবু হার মানল না। কদিন পরে নীলকরেরা তল্পি তল্পা তুলে পালিয়ে বাঁচল। কিন্তু সেখানেই জের মিটল না। সরকারের ফৌজ এলো। দেশের মানুষগুলো তখন লড়াইয়ে পল্টন হয়ে গেছে। দিনের পর দিন বন জঙ্গলে লুকিয়ে থেকে লড়াই করতে লাগলো। বিপদ দেখে সরকার এখানে স্টেশন বসিয়ে দিলে, যাতে ফৌজ আমদানি করতে অসুবিধা না হয়। তখন ধীরে ধীরে অবস্থা ঠান্ডা হয়ে এলো। কতক ফৌজের গুলিতে মরে গেল, কতককে ধরে ফাঁসিতে লটকে দিলে। আর নীলকুঠি? গণেশবাবু সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন। তারাও সেখানেই শেষ হলো বাবুজি। অনেক মানুষ জান দিলে বটে, কিন্তু সে শয়তানদেরও দফা নিকেশ করে দিয়ে গেল। সাহেবরা সেই যে পালালো, আর এ মুখ হয়নি। সে সব মানুষ আর নেই বাবুজি। এখন যারা আছে তারা ভয়েই কাবু। গায়ে তাকত নেই, বুকে পাটাও নেই। গণেশবাবু বললেন, আর সেই নীলকুঠির বাড়িটা? এখন জঙ্গল হয়ে পড়ে আছে নদীর ধারে। ভয়ানক ভূতের আস্তানা, লোকে সেদিকে এগোয় না। গণেশবাবু চুপ করে ভাবতে লাগলেন। ভূতের কথা নয়, সেই সব মানুষের কথা যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্যে একদিন বন্দুক পিস্তলের মুখে অসংকোচে বুক পেতে দিয়েছিল, আর সেই অন্যায়কে দূর করে দিয়ে তবেই ক্ষান্ত হয়েছিল। ঘরের মধ্যে টেলিফোনটা ঘটাং করে উঠল। গণেশবাবুর চিন্তার জাল ছিঁড়ে গেল। তিনি ফোন ধরলেন। হ্যালো, 393 59। ঘর থেকে বেরিয়ে বললেন, ঘন্টা দে গিরিধারী, মিলিটারি স্পেশাল আসছে, পাখা নামিয়ে দে। ঝনঝন করে রেল লাইনের পাশে সিগন্যালের তারে টান পড়ল। সিগন্যালের সবুজ চোখ মিলিটারি স্পেশালকে জানালো আসবার সংকেত। তারপর কয়েক মিনিটের মধ্যেই সার্চ লাইটের আলোয় বান ডাকিয়ে আর লোহায় লোহায় যেন ঝড় তুলে মিলিটারি স্পেশাল ছুটে বেরিয়ে গেল। গিরিধারী বললেন, বাবু আমি একটু মাঠ থেকে আসছি। আচ্ছা যা। গণেশবাবু একা বসে বিড়ি ফুঁকছিলেন। হঠাৎ বাইরে প্রকাণ্ড দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ উঠল, আর সঙ্গে সঙ্গে এক ঝলক দমকা হওয়া প্ল্যাটফর্ম থেকে একরাশ ধুলো বালি কাঁকড় এনে যেন গণেশবাবুর চোখে মুখে ছড়িয়ে দিলে। ঝড় এলো নাকি? ধড়ফড় করে উঠে বসতেই
গণেশবাবু ভয়ে বিস্ময়ে চমকে উঠলেন। আধ খোলা দরজার পেতলের হাতলের উপর একখানা কালো হাত। সে হাতের মালিককে দেখা যাচ্ছে না। বাইরের অন্ধকারে সে মিশিয়ে আছে, অথবা আদৌ তার কোনো অস্তিত্ব আছে কিনা সেটাই সন্দেহের বিষয়। অস্বাভাবিক ভয়ঙ্কর সে হাত, তাতে বাঘের মতো বড় বড় নখ, জানোয়ারের মতো রাশি রাশি লোম। গণেশবাবুর মনে হলো যে তিনি ভয়ানক একটা দুঃস্বপ্ন দেখছেন। সেই হাতটায় যেন রুক্ষ কর্কশ গলায় বললে, সুন্দরপুরের নিতাই সরকারের বাড়ি কোন পথে যেতে হয় বলতে পারো? গণেশবাবু বললেন, তুমি কে? হাতটা তেমনই রূঢ় গলায় বললে, তা দিয়ে দরকার নেই তোমার, শুধু আমাকে পথটা বলে দাও, নইলে। কালো হাতের নখগুলো যেন বাঘের থাবার মতো গণেশবাবুর দিকে এগিয়ে আসতে চাইল। গণেশবাবুর ধরে আর প্রাণ নেই। ওই বটগাছের তলা দিয়ে যে রাস্তা, সেই পথ দিয়ে সোজা এগোলেই। ধন্যবাদ, এর পুরস্কার তুমি পাবে। পরক্ষণেই অতি বিহবল চোখ মেলে গণেশবাবু দেখলেন রোমশ কর্কশ কালো হাতখানা দরজার হাতলের উপর থেকে নিশ্চিহ্ন হয়ে অন্ধকারে মিলিয়ে গেছে। সুন্দরপুরের নিতাই সরকার অঘরে ঘুমোচ্ছিল। মেঘের জমাট রাত, ঝড় বৃষ্টির একটা কিছু ঘনিয়ে আসছে, কিন্তু এখনো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। শুধু বাতাস বন্ধ হয়ে গেছে। বাইরে নিম গাছে একটি পাতাও নড়ছে না। আর দূরের একটা বটগাছে যেখানে বকের বাসা আছে, সেখানে হঠাৎ ঘুম ভাঙা ছানাগুলো থেকে থেকে মানুষের গলায় কোঁকিয়ে কেঁদে উঠছে। নতুন দোতলা বাড়ি করেছেন নিতাই সরকার। তারই দোতলার একটা কোণের ঘরে নিতাই ঘুমুচ্ছে দক্ষিণের জানালাটা খুলে দিয়ে। অসহ্য গরম বলেই জানলা খুলে রাখতে হয়েছে, নইলে যে এতক্ষণে প্রায় সেদ্ধ করে ফেলত। তবে সাধারণত জানলা বন্ধ করে শোয়াই তার অভ্যাস। আরও একটা অভ্যাস তার আছে। কিছুদিন আগে বন্দুকের লাইসেন্স নিয়েছে। তার মাথার কাছে সবসময় সেটা দাঁড়িয়ে থাকে টোটা ভরা অবস্থাতেই, যাতে হাত বাড়ালেই বন্দুকটাকে সে মুঠোর মধ্যে আঁকড়ে ধরতে পারে, বিছানায় শুয়েই গুলি ছুটতে পারে শত্রুর উপর। অবশ্য পাড়া গায়ে যার অবস্থা একটু ভালো, তার চোর ডাকাতের ভয় অল্প বিস্তর থাকবেই। সুন্দরপুর ইউনিয়ন বোর্ডের বেশ মাতব্বর লোক নিতাই সরকার। দারোগা ইয়াসিন মিয়ার সঙ্গে তার দহরম মহরমের খবরটাও সকলেরই জানা। এহেন নিতাই সরকারের বাড়িতে সহজে মাথা গলাবার সাহসী হবে না চোর ডাকাতের। তবু লোকটা সতর্ক হয়ে থাকে অতিরিক্ত মাত্রায়। কোথায় তার মনের মধ্যেই একটা নিঃশব্দ ভয় ঢুকে বসে আছে কে জানে। সন্ধ্যার পরেও নির্জন রাস্তায় একা হাঁটে না। রাত একটু বেশি হয়ে গেলে কোনো অচেনা মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে না। শোবার আগে প্রত্যেকটা দরজায় সে নিজের হাতে তালা লাগায়, ভারী ভারী শক্ত তালা। লোকে কানাঘুষো করে, বলে অনেক টাকা করেছে লোকটা, জমিয়েছে জকের ধন। সেই টাকার জন্যেই এত সব বাতিক দেখা দিয়েছে তার। কত টাকা? কেউ বলে 10,000, কেউ 20,000, কেউ 50,000, কারো কারো মতে আরও ঢের বেশি। মোটের উপর 5 বছর আগেকার গোলদারি দোকানদার নিতাই সরকারের ভাগ্য যে ফিরেছে তা নিয়ে কারো ভেতর মতভেদ নেই। কোত্থেকে এত টাকা এলো লোকটার? একতলা মাটির ঘর তার পাকা দোতলা হয়ে উঠল। 2 সের ডাল, 1 সের চিনি, পোয়াটা কাঁচা লঙ্কা আর গোটা কয়েক পেঁয়াজ বেচেই কি কেউ এমন করে লক্ষ্মীর অনুগ্রহ পায়? গ্রামের তারুমুদির দোকান তো অনেক বড়, কিন্তু সেও তো আজ পর্যন্ত মটকোঠার উপর টিনের চালা তুলতে পারল না। দোকান থেকে নিতাইয়ের যে এই অর্থ সৌভাগ্যটা ঘটেনি, এটা জলের মতো সরল। 5 বছর আগে নিতাই সেই যে দোকানের ঝাঁপ বন্ধ করে কলকাতায় চলে গেল, তারপর মাত্র গত বছর সে গ্রামে ফিরেছে। আর ফিরেই গড়ে তুলেছে লোকের তাক লাগানো এই দালান। সেই সঙ্গে এমন একখানা মনোহরীর দোকান দিয়েছে সে 7খানা গাঁয়ের মানুষকে ডেকে দেখানোর মতো।
বিলিতি স্নো থেকে হ্যারিকেন লণ্ঠন পর্যন্ত সেখানে কিনতে পাওয়া যায়। শহরকে একেবারে টেক্কা দিয়ে চলে গেছে বলা যেতে পারে। তাহলে আসল রহস্য এই গ্রামে নেই, আছে কলকাতায়। নিতাই সরকারকে দু একজন হাবে ভাবে কথাটা জিজ্ঞেস করতে গিয়েছিল, কিন্তু নিতাই একেবারে গাঁক গাঁক করে তেড়ে এসেছে। ওসব বাজে কথা আলোচনা করতে এসো না আমার কাছে। নিজেদের কাজকর্ম না থাকে তার মুদির দোকানে গিয়ে তামাক টানুকে যাও। লোকে তাই মনে মনে বিলক্ষণ চটে আছে নিতাইয়ের উপর। আড়ালে আবডালে নানা রকম সমালোচনা করে। তেজটা দেখো না একবার। সেদিনের নেতাই ছোকরা নেড়া মাথা পেটে পিলে এক পর জিনিস মাপতে 8-6 টাকা ওজনে ফাঁকি দিত, সে একেবারে লাট সাহেব হয়ে উঠেছে। কান থেকে বিড়ি নামিয়ে সেটা ধরাতে ধরাতে একজন বলল, ও আর কিছু নয়, বুঝলে না, গরম গরম, টাকার গরম। টাকার গরম? অত গরম কোনোদিন থাকবে নাকি? আরে বাবু, তাই কি থাকে নাকি কোনোদিন? অহংকার বেশি বাড়ালে তার পতন অনিবার্য, বোঝাচ্ছ? এই স্পষ্ট কথাটা জেনে রাখো। সেই জন্যই তো শাস্ত্রে বলেছে, অতি দরপে হতলঙ্কা, অতিমানে চ কৌরবা। কিন্তু যাই বলুক, এখনো পর্যন্ত নিতাই সরকারের সর্বনাশ হবার মতো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং দস্তুর মতো বহাল তবিয়তেই সে আছে। নিতাই সরকারের কিন্তু শান্তি নেই। কি একটা প্রচ্ছন্ন ভয় আছে তার, একটা গোপন আশঙ্কা আছে মনের ভেতরে। ঘুমের মধ্যে কখনো যদি দেওয়ালের গায়ে একটা টিকটিকিও টকটক করে ডেকে ওঠে, সঙ্গে সঙ্গে তার হাতটা চলে যায় বন্দুকের ঠান্ডা কঠিন নলটার গায়ে। ওই বকের ছানাগুলোর কান্না শুনতে শুনতে আচ্ছন্ন চেতনার ভেতর তার মনে হয় যেন কোথায় কার গোঙানি শুনতে পাচ্ছে সে। সঙ্গে সঙ্গে সে বিছানার উপর উঠে বসে। কার মৃত্যু যন্ত্রণার গোঙানি? কোনো অশরীরী ছায়ামূর্তির কান্না? আচমকা হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায় তার। সারা গায়ে ফোঁটা ফোঁটা ঘাম ফুটে বেরোয়। ভুল ভাঙার সঙ্গে সঙ্গেই সে নিজেই লজ্জা পায়। না, অসম্ভব। মরা মানুষ আর কখনো ফিরতে পারে না। ফেরার কোনো উপায় নেই তার। কোথায় কবে ঘুম জড়ানো চোখে কিসের একটা ছায়া দেখেছিল, তারই অর্থহীন বিভীষিকা তার সবকিছুকে এমনভাবে বিষাদ করে রেখেছে। তবু কি মন মানে? আজও মাথার কাছে হাতের নাগালের মধ্যে বন্দুকটা রেখে সে শুয়েছিল, ঘুমোচ্ছিল অকাতরে। দূরের বাঁশবনে শেয়াল ডাকল। রাত 12টা। সঙ্গে সঙ্গে এতক্ষণের দমকা গুমোট ভাবটা কেটে গেল। কোত্থেকে একরাশ ধুলোবালির তরঙ্গ তুলে এক ঝাপটা ঝোড়ো হাওয়া এলো ঘরের মধ্যে। শাঁসা করে উঠল স্তব্ধ নিম গাছটা। ঝরঝর করে বটগাছটার ডালপালায় দোলা লাগাতেই ছানাগুলো আর্তনাদ তুলল সমস্বরে। নিতাই সরকারের ঘুম ভাঙল আকস্মিকভাবে। কিন্তু যা দেখল তাতে সে বিছানার মধ্যে পাথর হয়ে পড়ে রইল। হাত বাড়িয়ে ছুঁতে পারল না বন্দুকটা। দুটো হাতি যেন তার পক্ষাঘাতে অসাড় হয়ে গেছে। ঘুমের মধ্যে একটা মানুষ এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তারই ঘরে। তার 4টে দরজায় শক্ত লোহার তালা সত্ত্বেও দোতলার এই বন্ধ ঘরে সে এসেছে। তার সর্বাঙ্গ একটা কালো আলখাল্লা দিয়ে মোড়া। লণ্ঠনের ক্ষীণ শিখাতে দেখা গেল আলখাল্লার ফাঁকে তার দুটো চোখ যেন দুটুকরো জ্বলন্ত কয়লার মতো তপ তপ করে জ্বলছে। মানুষ না প্রেতাত্মা? চোর না খুনি? নিতাই চিৎকার করে উঠতে চাইল, পারল না। গলা থেকে তার সমস্ত স্বরকে যেন একটা ব্লটিং কাগজ দিয়ে শুষে নিয়েছে। শুধু নির্বাক অসহায় চোখের সমস্ত ব্যাপারটা সে দেখতে লাগলো। কিছুই করবার উপায় নেই তার, করবার মতো শক্তিও নেই কোথাও। সে এখন এই অদ্ভুত আগন্তুকের হাতে সম্পূর্ণ অসহায় শিকার। মূর্তিটা হঠাৎ একখানা হাত থাবার মতো করে তুলে ধরল। লণ্ঠনের আবছা আলোতেই নিতাই দেখতে পেল সে হাত মানুষের নয়। তীক্ষ্ণধার তার নখ, রোমশ কর্কশ তার রূপ, আর সে হাত টকটকে তাজা রক্তে মাখানো। সেই হাতখানা বাড়িয়ে মূর্তিটা তার দিকেই এগিয়ে আসতে লাগলো। নিতাই আবার চিৎকার করতে চেষ্টা করল,
মনে হলো মাত্র 3 হাত দূরেই দাঁড়িয়ে আছে তার মৃত্যু, কিন্তু এবারও সে কোনো স্পষ্ট আওয়াজ করতে পারল না। কেবল গলার মধ্যে তার ঘড় ঘড় করে উঠল। মন্ত্রমুগ্ধের মতো সে পলকহীন চোখে তাকিয়ে রইল, আর খোলা জানলা দিয়ে ক্রমাগত ঘরে এসে ঢুকতে লাগলো গো গো করা ঝোড়ো হাওয়ার এক একটা উদাম ঝাপটা। মূর্তিটা কাছে এলো একেবারে বিছানার কাছে। তারপর রক্তমাখা সেই হাতখানা নিতাইয়ের বুকের উপর চেপে ধরল। সে হাতের ছোঁয়ায় তার গায়ের রক্ত জমাট বেঁধে গেল বরফের মতো। ফিস ফিস করে লোকটা বলল, আমায় চিনতে পারো? নিতাই জবাব দিল না। জিভটা তার টাকরার সঙ্গে আঠার মতো লেপ্টে আছে। আমি শ্রীমন্ত রায়। বিদ্যুতের চমক খাওয়ার মতো করে নিতাইয়ের পা থেকে মাথা পর্যন্ত শিউরে গেল। আমায় এখানে তুমি আশা করনি না? নিতাইয়ের ঠোঁট দুটো একবার নড়ে উঠল, কিছু বলতে চেষ্টা করল। কিন্তু আশা না করলেও অযাচিত ভাবেই দেখা দিতে এসেছি। এতদিনের এমন নিবিড় বন্ধুত্ব, মায়া কি কাটানো এত সহজ? উৎসবে, বেসনে, শ্মশানে, সব জায়গাতেই বন্ধুর কাছাকাছিই থাকা উচিত, কি বলো? কে বলবে? বলবার মতো অবস্থান নিতাই তখন হারিয়েছে। তার সমস্ত চেতনা যেন লুপ্ত হয়ে যাওয়ার উপক্রম। ভেবেছিলে পালাবে, পালিয়ে বাঁচবে 300 মাইল দূরের এই পাড়া গায়ে, কিন্তু অত সহজেই কি আমার চোখে ফাঁকি দেওয়া যায়? আমার জন্যে যা তুমি করেছো সে ঋণ শোধ করবার জন্যে দরকার হলে তোমাকে খুঁজতে আমি নরকে পর্যন্ত যেতে রাজি ছিলাম বন্ধু। এই সুন্দরপুর আর কতটুকুই বা রাস্তা সে তুলনায়। নিতাইয়ের একটা হাত নড়তে লাগলো। বন্দুকটা ধরবার অন্তিম চেষ্টা করলো যেন, কিন্তু আলখাল্লার ফাঁকে দুটো চোখের জ্বলন্ত দৃষ্টিতে সে ক্রমেই সম্মোহিত হয়ে যাচ্ছে। শরীরের একটি স্নায়ুপেশিও তার বশে নেই। শ্রীমন্ত রায় বলল, শোনো, আমার পাওনা গণ্ডা এই মুহূর্তে মিটিয়ে নিতে পারতাম, কিন্তু তা আমি করব না। অপ্রস্তুত অবস্থায় শোধ নেওয়াটা তোমাদের মতো কাপুরুষের ধর্ম হতে পারে, কিন্তু তা আমার নয়। 3 দিন সময় আমি তোমাকে দিলাম। অনুতাপের যা কিছু সুযোগের মধ্যেই তুমি পাবে, তারপর আমি আবার আসব। সেদিন জেনে রেখো, আমার হাত থেকে কিছুতেই তোমার পরিত্রাণ নেই। বাইরে আবার হাওয়া গোঁ গোঁ করে উঠল, গঙিয়ে উঠল বকের ছানারা। সেই মুহূর্তেই হঠাৎ জানলার কাছে সরে এলো শ্রীমন্ত রায়। অসাড় চোখের দৃষ্টি ঘুরিয়ে নিতাই দেখতে পেল খোলা জানলা দিয়ে বিদ্যুৎ বেগে শ্রীমন্ত হারিয়ে গেল অন্ধকারে। শুধু অনেক নিচে ধূপ করে শব্দ হলো। কড়কড় করে বাজ ডেকে উঠল আকাশে। চোখ ধাঁধিয়ে গেল একরাশ অতি তীব্র বিদ্যুতের আলোয়। সেই আলোয় নিতাই দেখলে অমানসিক শক্তির সাহায্যে লোহার শক্ত গরাদ দুধারে বাঁকিয়ে দিয়ে তার ভেতর দিয়ে কেউ ঘরে ঢুকবার পথ করে নিয়েছে। প্রায় 10 মিনিট পরে বাঁশপাতার মতো কাঁপতে কাঁপতে উঠে বসল নিতাই। হাত বাড়িয়ে চড়িয়ে দিল লণ্ঠনের আলো। সকালে স্টেশনে কাজ ছিল না। নাইট ডিউটির পরে বেলা 12টা পর্যন্ত কোয়ার্টারে টানা ঘুম লাগালেন গণেশবাবু, কিন্তু নিশ্চিন্ত নিদ্রা নয়। থেকে থেকে কেমন একটা দুঃস্বপ্নে যেন তিনি আঁতকে উঠছিলেন। অন্ধকার অমাবস্যার রাত, প্ল্যাটফর্মে মিটমিটে আলোয় দরজার হাতলের উপর একখানা হাত এসে জেঁকে বসেছে বাঘের থাবার মতো, রোমশ, কর্কশ, ভয়ঙ্কর। একখানা কালো হাত। পৃথিবীর যত হিংসা আর বিভীষিকা যেন সেই হাতে, যেন সামনে যাকে পাবে তারই গলা টিপে ধরবে। বেলা 12টার সময়ে এই অস্বস্তিকর ঘুম থেকে গণেশবাবু উঠে বসলেন। হাত মুখ ধুয়ে পুরো 2 পেয়ালা চা আর 4টে ডিম খেয়ে প্রাতরাশ করলেন। মোটা মানুষ, বেশ খেতে পারেন,
খেতে ভালোবাসেন, আর লোভের জন্যেই না তাঁর এই দুর্গতি। দিব্যি ছিলেন শিয়ালদা স্টেশনে, কি কখনোই যে হতভাগা গোমেজের পাল্লায় পড়ে প্রফেসর ভাদুড়ি মশায়ের ল্যাংড়া আমেই তার নজর গেল। কিন্তু রাত্রে তিনি ও কি দেখলেন? স্বপ্ন নাকি সত্যি? গণেশবাবু ব্যাপারটা এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না। জেগে জেগে স্বপ্ন দেখা তো তার অভ্যেস নয়। গাঁজা তিনি খান না, কোনো ভদ্রলোকেই খায় না। অল্প বয়সে দেশের বাড়িতে বিজয়া দশমীর দিন একবার সিদ্ধি খেয়েছিলেন। সিদ্ধির লোভে নয়, এক এক গ্লাস সিদ্ধির সঙ্গে দুটো করে নাটোরের রসগোল্লা বরাদ্দ ছিল। তারই আকর্ষণে গ্লাস তিনেক সিদ্ধি টেনে যে দুর্গতি তার হয়েছিল সে কথা আজও স্পষ্ট মনে আছে। কাল রাত্রে তিনি তো সিদ্ধি খাননি। তবে কি ব্যাপার? গণেশবাবু বার কয়েক মাথা ঝাঁকড়ালেন। না, স্বপ্নই বটে। এমন ব্যাপার কখনো সত্যি হতে পারে? সত্যি হওয়া অসম্ভব। মিছিমিছি ও নিয়ে তিনি আর মাথা ঘামাবেন না। দেওয়াল ঘড়িতে 12:30 বেজেছে। 1:45 দুখানা গাড়ির ক্রসিং হয় মানিকপুরে। একবার স্টেশনে যাওয়া দরকার। স্টেশনের পাশেই সিগন্যাল নেমে পড়েছে। ট্রেনের আর দেরি নেই। স্টেশনের পেছন দিয়েই একটা মেটে পথ, তার দুধারে উঁচু উঁচু টিলা, ডান দিকে একটি বুড়িনামা বটগাছ ছায়ার মতো অন্ধকার করে চিত্রগুপ্তের মতো দাঁড়িয়ে। কোনো আদ্যিকালের গাছ, তার বয়সের যেন ঠিক ঠিকানা নেই। সেই গাছের নিচে সিঁদুর লেপা একটা থান, হাত পা ভাঙা কালো কোষ্টি পাথরের একটা মূর্তি। কার্তিকী অমাবস্যায় দূর দূর গ্রাম থেকে লোক এসে রক্ষিণী কালীকে পুজো করে যায়। গাছটার দিকে তাকিয়েই আজ যেন গা ছমছম করে উঠল। ওর তলা দিয়েই মেটে রাস্তাটা চলে গেছে সুন্দরপুর পর্যন্ত। আশেপাশে আর জনমানুষের বসতি নেই। এই পথ দিয়েই কালো হাতখানা গেছে। কোথায়? সুন্দরপুরের নিতাই সরকারের বাড়িতে। গণেশবাবুর মাথাটা আবার ঝিমঝিম করতে লাগলো। স্টেশনের ওপাশে মালগুদাম, তার নিচে দিয়ে বন জঙ্গল ঢালু হয়ে নেমে গেছে। কাদায় আর গোখ্র সাপে ভরা এলোমেলো বিল আর বুনো ঘাসের একটা উশৃঙ্খল জগৎ। মাঝে মাঝে পেতনির মতো তেঠেঙে চেহারার শেওড়া গাছের সারি। ওখানে ওই জলার জঙ্গলে কি যে নেই, এক ভগবানই বোধ করি সে কথা বলতে পারেন। শেয়াল আছে, বুনো শুয়োর আছে, শোনা যায় বাঘও আছে, আর হয়তো দলে দলে মামদো আছে, স্কন্ধ কাটা আছে, যারা খুশি মতো এক একখানা কালো হাত বাড়িয়ে। গণেশবাবু আর ভাবতে পারলেন না। বাঁকের মুখে আচমকা একটা তীক্ষ্ণ রেলের বাঁশি। গণেশবাবু হঠাৎ চমকে উঠলেন। ঝড়াং ঝড়াং ঝিপঝিপ শব্দ করতে করতে একখানা গাড়ি এসে স্টেশনে ভিড়ল। ওদিকে আর একটা হুইসেল, আর একখানা ট্রেনও এসে পড়ল বলে গণেশবাবু জোর পা চালিয়ে দিলেন। স্টেশনে ঢুকতেই গিরিধারীর সঙ্গে দেখা। মাস্টারবাবু, দুজন লোক আপনাকে খুঁজছে। আমাকে? গণেশবাবু ভুরু কুঁচকলেন। কারা রে? তা তো জানি না, দুজন ভদ্রলোক। ভদ্রলোক? সে কি? কোথায়? ওয়েটিং রুমে বসে আছে, ওই ডাউন গাড়ি থেকে নেমেছে। গণেশবাবু দাঁড়িয়ে পড়লেন। মনটা চিন্তায় ভরে উঠেছে মুহূর্তে। এই অজগর জঙ্গলে কারা তাকে খুঁজতে এলো? এমন আত্মীয়ই বা তার কে আছে? কলকাতা থেকে আত্মীয় স্বজন যদি কেউ খুঁজতে এসে থাকে, তারাই বা চিঠিপত্র না দিয়ে এমন করে চলে আসবে কেন? আর যদি বা এসেও থাকে, তাহলে সোজা তাঁর কোয়ার্টারেই তো চলে যেতে পারে। এখানে বসে থাকবে কোন দুঃখে? 7-5 ভেবে গণেশবাবু ওয়েটিং রুমে ঢুকলেন। নামেই ওয়েটিং রুম। একটা পুরনো ওভাল শেপ কাঠের টেবিল, তার উপরে 1/2 ইঞ্চি ধুলো জমে আছে। একটা ডেক চেয়ার আছে বছর 30 আগেকার, তার বেতের ছাউনি 12 আনার মতো খসে পড়ে গেছে। আর একটা বেঞ্চ আছে এক পাশে, দরকার হলে সেখানে পড়ে পড়ে গিরিধারী নাক ডাকায়। 2টি যুবক সেখানে বসে সিগারেট টানছিল। গণেশবাবু ঘরে ঢুকতেই তারা উঠে দাঁড়ালো। তারপর নমস্কার করলে। গণেশবাবুও প্রতি নমস্কার জানালেন। একজন সাহেবী পোশাক পরা, চোখে সোনার চশমা, বেশ প্রিয়দর্শন চেহারা, চোখে তীক্ষ্ণ ধার বুদ্ধির আলো। সেই আলাপ আরম্ভ করলে। আপনি গণেশবাবু? গণেশবাবু সবিনয়ে বললেন,
আগে হ্যাঁ। এখানকার স্টেশনের ইনচার্জ বুঝি? আগে হ্যাঁ। আপনারা? বলছি। সাহেবী পোশাক পরা যুবকটি বললে, বসুন না, সিগারেট নিন। আপনার সঙ্গে একটু জরুরি ব্যাপার আছে। জরুরি ব্যাপার? গণেশবাবুর বুকটা থড়াস থড়াস করতে লাগলো। এরা কারা? এই রকম একটা জংলি স্টেশনে দুটি বিশিষ্ট ভদ্রলোকের হঠাৎ আসবার হেতুই বা কি? কেমন যেন সন্দেহে গণেশবাবুর মাথাটা ঘুরতে লাগলো। গণেশবাবু বেঞ্চিটার উপরে বসলেন, দ্বিধা ভরে একটা সিগারেট নিয়ে ধরালেন, তারপর আবার জিজ্ঞাসা করলেন, আপনারা আসছেন কোত্থেকে? এবার জবাব দিল দ্বিতীয় যুবকটি। এ সাহেবী পোশাক পরা নয়, কিন্তু এরও বেশবাসে যথেষ্ট পারিপাট্য আছে। তাছাড়া এ লোকটির একটা বিশেষ বিশেষত্ব ততক্ষণে গণেশের চোখে পড়ল। মস্ত জোয়ান, পাতলা সিল্কের পাঞ্জাবির নিচে তার শরীরের লোহার মতো মাসুলগুলো ফুলে ফুলে উঠেছে। মাথার চুলগুলো কড়া তামাটে, গাল দুটো ভাঙা, চোয়ালের হাড় খড়গের মতো খাড়া হয়ে আছে। মুখের আকড়াটা যেন একটু বেশি বড়। সব মিলিয়ে যেন একটা ভয়ানক চেহারার বুলডগের আদল আসে। প্রথম লোকটির চাইতে এর বয়সও একটু বেশি মনে হলো। গম্ভীর গমগমে গলায় সে বলল, কলকাতা। কলকাতা? তা এখানে কি কাজে? কোথায় যাবেন? দাঁড়ান, ব্যস্ত হবেন না। দ্বিতীয় লোকটি সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেশ রহস্যমণ্ডিত হাসি হাসল। কাছাকাছি কোথাও ডাক বাংলো আছে বলতে পারেন? আছে, সুন্দরপুরে, মাইল 5 দূর হবে। সুন্দরপুর? নতুন লোক দুটি যেন একসঙ্গে চমকে উঠল। সাহেবী পোশাক পরা যুবকটির সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে খানিকক্ষণ অন্য মনস্কের মতো তাকিয়ে রইল বাইরের দিকে। বললে, না, সেখানে চলবে না। এই ওয়েটিং রুমেই আমরা দিন কয়েক কাটাতে চাই। কি বলেন গণেশবাবু? গণেশবাবু বিব্রত হয়ে বললেন, তা কেমন করে হবে? রেল কোম্পানির আইন আছে তো একটা, থাকতে দেবে কেন? দ্বিতীয় লোকটি সশব্দে হেসে উঠল। বাইরে ট্রেন দুটো অনেকক্ষণ আগে স্টেশন ছড়িয়ে চলে গেছে। দুপুরের রোদে ঝাঁ ঝাঁ করছে নির্জনতা। তার হাসির শব্দে চারিদিকের স্তব্ধতা যেন দুলে উঠল। আইন আপনাকে কিছু বলবে না। আমরাও আইনের তাগিদে এসেছি। পুলিশের লোক আমরা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। গণেশবাবু সব হয়ে উঠে দাঁড়ালেন। হ্যাঁ, তাই নাকি? মাফ করবেন, বুঝতে পারিনি। কিছু মনে করবেন না স্যার। প্রথম যুবকটি বললেন, না না, মনে করব কেন? আপনাকে আমাদের চাই। একটা অত্যন্ত গুরুতর ব্যাপারে আপনি আমাদের হেল্প করবেন। একটা সাসপেক্টেড খুন, প্রচুর টাকা চুরি এবং তার সঙ্গে কিছু রাজনৈতিক গণ্ডগোল, সব মিলিয়ে জিনিসটা পুলিশ বিভাগে মস্ত একটা গোলকধাঁধা হয়ে আছে। আপনি আমাদের সাহায্য করবেন নিশ্চয়ই। গণেশবাবুর ঘাম ছুটতে লাগলো। সাসপেক্টেড খুন, প্রচুর টাকা চুরি এবং রাজনৈতিক গণ্ডগোল, ভয়ে তার তোতলামি বেরিয়ে গেল। আমি আমি কি সাহায্য করব? সে আমরা দেখব, ভাবনার কোনো কারণ নেই আপনার। যদি কাজটা করে ফেলতে পারি, আপনিও পুরস্কারের অংশ পাবেন। পুরস্কারের অংশ? সঙ্গে সঙ্গে গণেশবাবু শিউরে উঠলেন। কালো হাতও তাকে বলে গেছে পুরস্কার দেবে, কিন্তু পুরস্কারের নমুনা যা দেখা যাচ্ছে, এখন ব্রহ্মতালু ফুঁড়ে প্রাণটা বেরিয়ে না গেলেই তিনি বাঁচেন। উফ, গোমেজ, হতভাগা গোমেজ, তার জন্যই না তাকে আজ এই দুর্বিপাক ভোগ করতে হচ্ছে। গণেশবাবু দাঁড়িয়ে রইলেন। সাহেবী পোশাক পরা যুবকটি বললে, আমাদের পরিচয়টাও আপনার জানা দরকার। আমি এ লাইনে ইন্সপেক্টর, অনাদি ঘোষাল আমার নাম, আর ইনি বিরিঞ্চি চক্রবর্তী, আমার সহকর্মী। গণেশবাবু এতক্ষণে যেন কথা খুঁজে পেলেন। তাহলে আপনাদের খাওয়া দাওয়ার বন্দোবস্তটা? হ্যাঁ হ্যাঁ, কিছু ব্যস্ত হবেন না। আমাদের সঙ্গে চাল, ডাল, আলু আর কুকার আছে, ওতে চলে যাবে। আপনি একটু জলের বন্দোবস্ত? না না না, সে কি হয়? হনহন করে গণেশবাবু চলে গেলেন। ভয়, অস্বস্তি আর অশান্তিতে তার সমস্ত মনটা কলাপাতার মতো কাঁপছে। গণেশবাবু বেরিয়ে যেতে অনাদি আর বিরিঞ্চি ঘন হয়ে বসল। অনাদি বলল, কেমন দেখলে হে ভদ্রলোককে? বিরিঞ্চি চট করে উঠে গেল। একবার মুখ বাড়িয়ে দেখে নিলে কেউ আছে কিনা।
তারপর দরজাটা বন্ধ করে ফিরে এলো অনাদির কাছে। গণেশবাবুর কথা বলছিলে তো? লোকটা একটা গবেট। কাজ হবে? ও অনার্সই। মাথায় কাঁটাল তো দূরের কথা, নারকেল আছড়ে ভাঙলেও টু করবে না। এক ঢিলে দুপাখি মারতে হবে। শেয়ারে অন্তত 5,000 করে আমাদের পাওয়া উচিত, কি বলো? নিশ্চয়ই। আর মেল ট্রেন থেকে যা পাওয়া যায় সেটা উপরি। অনাদি আর একটা সিগারেট ধরালো। চিন্তিত মুখে বললে, কিন্তু বড় দুঃসাহসিক হচ্ছে। শেষ রক্ষা করতে পারলে হয়। তাছাড়া আমার মনে হয় শ্রীমন্ত রায় বেঁচে আছে। অসম্ভব। আমার সামনেই সে ছোড়া খেয়ে গিয়েছিল মাটিতে, রক্তে ভেসে গিয়েছিল সব। আর যদি বেঁচেই থাকে তাতেই বা ক্ষতি কি? 50 রাউন্ড করে লেবার বলে গুলি আছে আমাদের, ভুলো না। বিরিঞ্চি রাক্ষসের মতো হেসে উঠল। পরক্ষণেই বাইরে থেকে তেমনই একটা হাসির প্রতিধ্বনি। অনাদি আর বিরিঞ্চি একসঙ্গে লাফিয়ে উঠল দুজনে। মুহূর্তের মধ্যে পকেট থেকে একটা রিভলভার বার করলে বিরিঞ্চি। দুজনের মুখ থেকে সমস্বরে বেরোলো, কে আসলো এমন করে? কে আসলো? সবেগে দুজনে বেরিয়ে এলো ঘর থেকে। ছায়ের মতো বিবর্ণ হয়ে গেছে তাদের চেহারা। নির্জন স্টেশন। দুপুরের রোদে তার কাঁকর আর লাইনের ইস্পাত চলছে। ওপাশে ঢালু জমিতে যত দূর চোখ যায় বিল আর জঙ্গল। স্টেশন মাস্টারের ঘরে লোক নেই, শুধু একটা রেলের কুলি প্ল্যাটফর্ম ঝাড় দিচ্ছে মন দিয়ে। বুড়ো মানুষ, মাথার চুলগুলো সাদা। বিরিঞ্চি বাঘের মতো গলায় ডাকলো, কুলে। কুলিটা দাঁড়িয়ে উঠে একটা সেলাম ঠুকলো, বললে, কে হুকুম হুজুর? কে এখানে হাসলো? কেউ নেই হুজুর। কেউ নেই? না हुजूर। হাসি শোনোনি? नहीं हुजूर, आप लोग का भूल हुआ होगा। ভুল হওয়া হোগা। দুজনেই সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল কুলিটার দিকে। ভুল হবে? দুজনেরই একসঙ্গে কেমন করে সম্ভব? তবে কি প্রতিধ্বনি? তোমার নাম কি? গিরিধারী হুজুর। আজ 10 বছরের বেশি হলো স্টেশনে আছি। আচ্ছা যাও। সালাম হুজুর। ঝাঁটাটা তুলে নিয়ে গিরিধারী চলে গেল। ওয়েটিং রুমের বাইরে অনাদি আর বিরিঞ্চি পাথরের গড়া মূর্তির মতো ভাষা জোগাচ্ছে না। মিনিট 5 প্ল্যাটফর্মে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অনাদি আর বিরিঞ্চি। দুজনেই কি একসঙ্গে ভুল শুনল? তাও কি সম্ভব? সিন্ধের পাঞ্জাবির নিচে হুলো বেড়ালের মতো বিরিঞ্চির মাংসল পেশাল শরীরটা ফুলে ফুলে উঠছে। হাতের মুঠোর মধ্যে রিভলভারটা কেমন একটা শব্দ করল, যেন দাঁত কড়কড় করছে। যাকে সামনে পাবে চিবিয়ে খেয়ে ফেলবে তাকে। অনাদির মুখটা যেন পাঙাশ হয়ে গেছে, হাঁটু দুটো কাঁপছে ঠকঠক করে। ফিসফিস করে অনাদি বলল, ও কে হাসলো? শ্রীমন্ত রায়। কিন্তু বিরিঞ্চি নিজেকে সামনে নিল। হঠাৎ অনাদির কাঁধে মস্ত বড় থাবড়া দিলে একটা। খেপেছো তুমি? যে লোক আমার সামনে মরে গেছে সে এখানে আসবে কেমন করে? কিন্তু সত্যি মরেছে তো? বিরিঞ্চি যেন ধমক দিয়ে উঠল। ওসব কি কুসংস্কার তোমার? মরেনি তো মরেনি, তাই বলে সে এখানে এসে জুটবে কেমন করে? তাহলে ও হাসি কার? কোনো পাগল টাগলের হবে বোধ হয়। বোধ হয়? মনের দিক থেকে এছাড়া সান্ত্বনা পাওয়ার কিছু ছিল না। মেঘের মতো মুখ নিয়ে দুজনে ওয়েটিং রুমে ঢুকল। বিরিঞ্চির সমস্ত কপাল চিন্তায় রেখায়িত হয়ে উঠেছে। অনাদির চেহারায় এখনো স্বাভাবিকতা ফুটে ওঠেনি। ঘরে ঢুকে অনাদি ডেক চেয়ারটায় গা এলিয়ে দিয়ে ক্লান্তের মতো শুয়ে পড়ল, আর বিরিঞ্চি একটা টেবিলের উপর পিঠ খাড়া করে বসে কি যেন চিন্তা করতে লাগলো। বাইরে রোদ ঝাঁঝা করছে। রেল লাইনের পাশে টেলিগ্রাফের তারে একটা শঙ্খচিল চাঁ চাঁ করে উঠল। ভারী অলক্ষণে ডাক। রক্ষিণী কালীর থানের উপরে ঝাঁকড়া বটগাছটা অন্ধকার করে দাঁড়িয়ে। বাতাসে তার পাতাগুলো ঝরঝর করছিল। নিরুত্তরে দুজনে দুটো সিগারেট ধরালো। হাসির কথাটা মন থেকে মুছে ফেলবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনাদি বললে, আমার ভাই ভালো লাগছে না একটুও। বিরিঞ্চি ভ্রুকঞ্চিত করলে, কেন? মনে হচ্ছে সুবিধা হবে না, বিপদে পড়ব। বিপদ? বিরিঞ্চি সোজা হয়ে উঠে দাঁড়ালো। 2টো রিভলভার আর 2টো কার্তুজ আছে সঙ্গে।
এই মেরুর দেশে এসেও যদি কাজ গুছিয়ে নিতে না পারি, তাহলে মানুষ হয়ে জন্মেছি কেন বলতে পারো? অনাদি গম্ভীর হয়ে রইল। নির্জন স্টেশনের উপরে দুপুরের রোদ জ্বলছে। চোখের সামনে দেখা যাচ্ছে লাইন পেরিয়ে একটা ঢালু জমি প্রসারিত হয়ে গেছে দিগন্ত পর্যন্ত। তার উপর জঙ্গল আর জঙ্গল। কালো কালো ডানা আকাশে মেলে দিয়ে উড়ে চলেছে শামকল পাখির ঝাঁক। হাতের রিভলভারটা নিয়ে বিরিঞ্চি খেলা করতে লাগলো। একবার তাকালো বাইরের দিকে, বললে, হাতে এখন দুটো কাজ। নিতাই সরকারের কাছ থেকে 10,000 টাকা আদায় করতে হবে। 2 নম্বর, মেল ট্রেন। অনাদি বললে, 3 নম্বর কাজেরও দেখা পাবে। মনে করো যদি শ্রীমন্ত রায় এসে সামনে দাঁড়ায়, বলে, হ্যাং ইউর শ্রীমন্ত রায়। বাঘের মতো গর্জন করে বিরিঞ্চি মাটিতে দাঁড়িয়ে পড়ল। বললে, আসুক এই রিভলভারের মুখে। কিন্তু এবারেও বিরিঞ্চির কথা শেষ হলো না। সমস্ত স্টেশনটা কাঁপিয়ে হঠাৎ একটা প্রচণ্ড অট্টহাসির ঝড় উঠল। অমানুষিক, নৃশংস আর ভয়ঙ্কর হাসি। সে হাসিতে এই দিন দুপুরেও দুজনের গায়ের লোম খাড়া হয়ে গেল সজারু কাঁটার মতো। কাত হয়ে দুজনে পেছন ফিরে তাকালো। যা দেখল তা বিশ্বাস করবার মতো নয়। ওয়েটিং রুমের কাঁচের জানলার পাল্লার ওপর থেকে নক্ষত্র গতিতে একখানা হাত সরে গেল। সে হাত সাধারণ মানুষের হাতে প্রায় দ্বিগুণ। তার রং কালির মতো কালো, রোমশ, কর্কশ আর ভয়ঙ্কর। বিস্ফারিত চোখ মেলে দুজনে তাকিয়ে রইল সেদিকে। পরক্ষণেই আর একটা আতঙ্কের উপর আতঙ্ক। খোলা জানলা দিয়ে প্রকাণ্ড একটা সাদা গোলার মতো কি ছিটকে এলো ওদের দিকে, ক্র্যাশ করে আছড়ে পড়ল মেঝেতে। তারপর ঘরময় গড়িয়ে গেল ফুটবলের মতো একটা নরমুণ্ড। তার বিকট দাঁতগুলো ছরকুটে আছে, যেন কামড়াতে চায়। আর তার সঙ্গে আটা একটা সাদা কাগজ, তার উপরে প্রকাণ্ড একখানা হাতের ছাপ, রক্তমাখা হাতের ছাপ। মাত্র কয়েক মুহূর্ত। তারপরে জানালার দিকে পাগলের মতো ছুটে গেল বিরিঞ্চি। 3 বার বাইরে হাত বাড়িয়ে ট্রিগার টিপল রিভলভারের। সমস্ত স্টেশনটা থরথর করে উঠল। আর দূরে প্ল্যাটফর্মের এক প্রান্তে দাঁড়িয়ে নিবিষ্ট মনে খৈনি টিপতে লাগলো গিরিধারী। 5 মিনিটের মধ্যে সমস্ত লোক জমা হয়ে গেল ওয়েটিং রুমে। অনাদি মূর্ছিতের মতো বসে পড়েছে ডেক চেয়ারে। তার মাথাটা যেন কুমোরের চাকার মতো বোঁ বোঁ করে ঘুরছে। কিন্তু বিরিঞ্চি অত সহজে বিচলিত হয়নি। শুধু মুহূর্তের জন্যই তারও শরীরটা কেমন করে উঠেছিল, কিন্তু নিজেকে সামলে নিয়েছে। বোঝা যাচ্ছে শ্রীকান্ত আছে কাছাকাছি, কিন্তু সেজন্য পিছিয়ে গেলে চলবে না। 200 রাউন্ড কার্তুজ তারা এনেছে রিভলভারে ব্যবহার করার জন্যে। ওয়েটিং রুমের লোক জড়ো হওয়ার আগেই সে মরার মাথাটা থেকে কাগজখানা খুলে নিল নিঃশব্দে। সেটাকে পুড়ে ফেললে নিজের পকেটে। তারপর স্থির দাঁড়িয়ে রইল। হৈ হৈ করতে করতে ছুটে এলেন গণেশবাবু। স্টেশনের ছোকরা বুকিং ক্লার্ক রহমান আর পানিপাড়ে রাম সিং। গণেশবাবুর অবস্থা দেখলে দুঃখ হয়। স্নানের উদ্যোগ করেছিলেন ভদ্রলোক। হাতে গড়, কানে পৈতে, পরনে গামছা। সেই অবস্থাতে ছুটে এসেছেন তিনি। মোটা মানুষ, এমনিতেই হার্ট দুর্বল। এই দিন দুপুরে রিভলভারের দুটো আকাশ ফাটানো শব্দে তার বুকের মধ্যে যে কেমন করছে সে তিনিই জানেন। কি হয়েছে, কি ব্যাপার? সমস্বরে সকলের প্রশ্ন। অনাদি কোনো কথা বলতে পারল না। জবাব দিলে বিরিঞ্চি। আঙুল বাড়িয়ে বললে, ওটা দেখুন। সর্বনাশ! মরার মাথা। 3 জনেই লাফ দিয়ে দরজার দিকে সরে গেল আতঙ্কে। সবচাইতে প্রচণ্ড লাফ দিলেন গণেশবাবু। হাতের গড়টা ঠাঁই করে গিয়ে লাগলো পানিপাড়ের রাম সিংয়ের কঁকালে। সেও বলে মেঝেতে বসে পড়ল। মিনিট খানেক পরে একটু সামনে নিল সকলে। কাঁপা গলায় গণেশবাবু বললেন, এটা এটা কি করে এলো? বিরিঞ্চি সংক্ষেপে উত্তর দিলে, জানালা দিয়ে। জানালা দিয়ে? কোনো লোকজন? না। ডেক চেয়ারে বসে এতক্ষণ পরে সাড়া দিলে
অনাদি। দুটো ঘোলাটে চোখ মেলে বললে, শুধু একখানা হাত যেমন বিশ্রী কালো তেমনি ভয়ঙ্কর, একখানা কালো হাত। গণেশবাবুর বুকের রক্ত চঞ্চন করে উঠল, হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। রাম সিং কাঁকালের ব্যথাটা সামনে নিয়ে বললে, राम 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 राम, ये तो कोई जिनका कारोबार होगा मालूम होता। ঠাঁই গণেশবাবুর কাঁপা হাত আবার গড়র ধাক্কা লাগলো রাম সিংয়ের হাঁটুতে। আর এক লাফে রাম সিং বাইরে চলে গেল। গাড়ুটার গতিবিধি তার সুবিধাজনক মনে হচ্ছিল না। রহমান বললে, দিন দুপুরে ভূত এ হতে পারে না। বিরিঞ্চি বললে, নিশ্চয়ই না, এ কোনো বদলোকের কাজ। ভালো কথা, আপনাদের স্টেশনের পয়েন্টসম্যান গিরিধারীকে একবার ডাকুন তো। গিরিধারী? গণেশবাবু সবিস্ময়ে বললেন, তাকে কেন? বিরিঞ্চি কঠিন গলায় বললেন, ডাকুন না, দরকার আছে। কিন্তু স্টেশনে গিরিধারীকে পাওয়া গেল না। এদিক ওদিক খুঁজে এসে রহমান বললে, কোয়ার্টারে গেছে। হাতের মুঠোর মধ্যে রিভলভারটা শক্ত করে ধরে বিরিঞ্চি বললেন, অনাদি, তুমি ঘর পাহারা দাও, আমি একবার গিরিধারীর সঙ্গে মোলাকাতটা করে আসি। অনাদি বিহ্বল চোখে তাকিয়ে রইল, কোনো জবাব দিলে না। তিনজনে প্ল্যাটফর্ম পেরিয়ে গিরিধারীর কোয়ার্টারের দিকে চলল। বিরিঞ্চি আগে আগে। প্রখর সূর্যের আলোয় জ্বলতে লাগলো তার খাঁড়া চোয়াল আর আগুনের মতো চোখ। হাতের মুঠোর মধ্যে রিভলভারের কুঁদোটা ক্রমেই গরম হয়ে উঠতে লাগলো। আর গণেশবাবুর মনে হতে লাগলো তার চারপাশে একখানা অলক্ষ্য কালো হাত ঘুরে বেড়াচ্ছে। যখন তখন সে তার ভয়ঙ্কর থাবাটা কাঁক করে তার গলায় বসিয়ে দিতে পারে। হৃৎপিণ্ডের ভেতর তখন থেকে ধড়াস ধড়াস করছে। আচমকা হার্টফেল করে বসবেন না তো গণেশবাবু? একটা ছোট তামাকের ক্ষেত পেরিয়ে গিরিধারীর কোয়ার্টার। সামনে খুঁটোয় বাঁধা একটা গরু জাবনা চিবোচ্ছে। জনমানুষ কোথাও নেই। গিরিধারী, গিরিধারী, কোনো সাড়া পাওয়া গেল না। অসহিষ্ণু হয়ে গণেশবাবু দরজায় ধাক্কা দিলেন। এই বেটা, করছিস কি? মরে আছিস নাকি ঘরের ভেতর? গণেশবাবুর ধাক্কার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দুফাঁক হয়ে গেল। আর পরক্ষণেই সকলের চোখে পড়ল একটা দড়ির খাটিয়ার উপরে একজন লোক পড়ে আছে। তার হাত মুখ শক্ত করে কাপড় দিয়ে বাঁধা, চোখ দুটো অস্বাভাবিক বিস্ফারিত, আর তার বাঁধা মুখের ভেতর থেকে গো গো করে একটা যন্ত্রণার চাপা শব্দ বেরিয়ে আসছে। গিরিধারী যা বললে তা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার। আপ আর ডাউন গাড়ির ক্রসিং হওয়ার পরে সে কোয়ার্টারে ফিরে আসে। ভারী খিদে পেয়েছিল তার। সকালে রান্না করে রেখে গিয়েছিল, ভেবেছিল ফিরে গিয়ে নিশ্চিন্তে খাবারটা খেয়ে নেবে। কিন্তু দুগ্রাস ভাত মুখে দিতেই তার কি যে হলো সে জানে না। হঠাৎ মাথাটা বোঁ করে ঘুরে উঠল, তারপর সব অন্ধকার। যখন জ্ঞান হলো সে দেখলে এই খাটিয়ার সঙ্গে কে তাকে শক্ত করে বেঁধে রেখে গেছে। তার গায়ে যে কোম্পানির পোশাক ছিল তাও উধাও। আমি পুলিশের লোক, আমার কাছে সত্য কথা বলবে। তাহলে বেলা 12টার সময় তুমি প্ল্যাটফর্ম ঝাড় দিচ্ছিলে না? না হুজুর। হঠাৎ একটা হাসির শব্দ তুমি শুনতে পাওনি? না হুজুর। বিরিঞ্চি আর কথা বাড়ালো না। গণেশবাবুকে বললে, চলুন, হয়েছে। গণেশবাবু যেমন ভীত তেমনি আকুল হয়ে উঠেছিলেন। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, ব্যাপার কি স্যার? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবার দরকার নেই। বিরিঞ্চি যেন তীব্রভাবে একটা ধমক দিলে। আপনি শুধু মুখ বুজে চুপ করে থাকুন। অনেক রহস্য আছে এর ভেতরে। যদি কোনো কথাবার্তা বলেন তাহলে কিন্তু সব মাটি হয়ে যাবে, বুঝেছেন? হ্যাঁ। শুকনো ঠোঁটটা চেটে গণেশবাবু জবাব দিলেন, আমি কোনো বিপদে পড়ব না তো? বলা যায় না, তবে আপনি চুপ করে থাকলে সেটাই নিরাপদ হবে। হ্যাঁ, বলা যায় না। গণেশবাবুর বুকের ভেতরটা ডাঙায় তোলা মাছের মতো ধড়ফড় করে খাবি খেতে লাগলো। মনের সামনে এখনো ভাসছে অন্ধকার রাত্রিটার কথা।
দরজার হাতলের উপরে একখানা ভয়ঙ্কর কালো হাত, তারপর মরার মাথা, বিরিঞ্চির পিস্তলের শব্দ আর গিরিধারীর দুর্গতি, সব মিলে কি যায় একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে যাচ্ছে, গণেশবাবু তা কল্পনাই করতে পারলেন না। বিরিঞ্চির মাথার ভেতর তখন ধুধু করে আগুন জ্বলছে, সেও কিছু বুঝতে পারছে না। এ কি করে হলো, এ কেমন করে সম্ভব? নিজের চোখে সে দেখেছে মেঝের উপর উবুড় হয়ে পড়ে আছে শ্রীমন্ত রায়, রক্তে ভেসে যাচ্ছে। নিখুঁতভাবে ছোঁড়ার ঘাঁটা যে তার বুকে লেগেছিল তাতেও সন্দেহ নেই। তবে বিরিঞ্চি মুঠোর মধ্যে শক্ত করে রিভলভারটা চেপে ধরল। তবে এ কি ব্যাপার? অনাদিকে আশ্বাস দিয়েছে বটে, কিন্তু ও হাসি যে শ্রীমন্ত রায়ের তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, নিঃসন্দেহে শ্রীমন্ত রায়। কিন্তু শ্রীমন্ত রায় কেমন করে আসবে এখানে? তাহলে এটা কি কোনো ভৌতিক ব্যাপার, একটা অশরীরী আত্মা? গায়ের ভেতর শিরশির করে উঠল, কিন্তু না, নিজেকেই একটা ধমক দিল বিরিঞ্চি। ভূতটুত ওসব নিতান্ত গাঁজাখুরি, ছেলে ভোলানো ব্যাপার। ভূতে বিশ্বাস করে না বিরিঞ্চি, কিন্তু এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে গিরিধারীকে খাটিয়ার সঙ্গে বেঁধে রেখে একটা লোক গিরিধারী সেজে তাদের উপর বেশ একটা চাল চেলে গেল, এবং সে লোক যে শ্রীমন্ত রায় এ কথা বিরিঞ্চি কাগজে কলমে লিখে দিতে পারে। অতএব আর দেরি করা চলবে না, যা করবার আজকের রাত্রের মধ্যেই তা শেষ করে ফেলতে হবে। বেশ বোঝা যাচ্ছে শিকার নিতাই সরকার, আর শিকারী দুজন, বিরিঞ্চি আর শ্রীমন্ত রায়। দেখা যাক কে জেতে। মুখের ভেতরের দাঁতগুলো কড়মড় করে উঠল বিরিঞ্চির। দুটো চোখ আগুনের দুটো গোলার মতো থকথক করে জ্বলতে লাগলো। রাত অন্ধকার, আকাশে মেঘ জমে আছে, তার তলায় ডুব দিয়ে তারাগুলো মিলিয়ে গেছে দৃষ্টির বাইরে। স্টেশনের আলোটা মিটমিট করে জ্বলছে, কিন্তু তাতে দুহাত দূরের অন্ধকারও আলো হয়ে উঠছে না। আর ওপারের ঢালু বিলের বুক থেকে তেমনি শনশন হাওয়া দিচ্ছে। সমস্ত পরিবেশটাই যেন কেমন অস্বস্তিকর আর অস্বাভাবিক। একটু পরেই মেল ট্রেন আসবে। আশেপাশে 2-3টে পোস্ট অফিস থেকে কতগুলো মেল ব্যাগ এসে জমে আছে, সেগুলো তুলে দিয়ে নতুন ব্যাগ নামাতে হবে। রাতে আর রানার যাবে না। রহমান খেতে গেছে, বাইরে বসে আছে গিরিধারী, ঠিক কালকের রাতটার মতো। গণেশবাবু ভাবছিলেন এই শান্ত নিবিরোধ স্টেশনটায় এই 24 ঘন্টার মধ্যে কত কি ঘটে গেল। কালো হাত থেকে আরম্ভ করে গিরিধারীর এই দুর্গতি পর্যন্ত সবই একটা রহস্যের সূত্রে গাঁথা। গণেশবাবুর ভয় করছিল, কিন্তু সেই সঙ্গে এও মনে হচ্ছিল যে এর ভেতরে নিশ্চয়ই কোনো লোকের শয়তানি আছে। বিশেষ করে বিরিঞ্চি আর অনাদিকে তার এতটুকু ভালো লাগছে না। বললে ওরা নাকি আইবির লোক, কিন্তু ভাবভঙ্গি দেখে গণেশবাবুর কেমন সন্দেহ জেগেছে। ওদের ভঙ্গি ঠিক ভালো লোকের মতো নয়, কেমন যেন। গণেশবাবু থানায় খবর পাঠাতে চেয়েছিলেন, কিন্তু বিরিঞ্চি তা হতে দেয়নি। বলছে যে তাতে নাকি কাজের ক্ষতি হবে, কিন্তু পুলিশের লোকের কাজের কি ক্ষতি হবে তা গণেশবাবু বুঝতে পারলেন না। না, তিনি টেলিফোন করে সদর স্টেশনে খবর দেবেন, সেখান থেকে তারা যা খুশি করুক। শেষে একটা অঘটন ঘটলে তাঁর কাঁধের উপরে যে সমস্ত দায়িত্বটা এসে খাড়ার মতো নেমে পড়বে তা তিনি কিছুতেই হতে দেবেন না। গোমেজের পাল্লায় পড়ে তার সে শিক্ষা হয়ে গেছে। ঢং করে 9:30 বাজল, আর সঙ্গে সঙ্গেই ওদিকে ঝনঝন করে সাড়া দিয়ে উঠল টেলিফোন থেকে 9:40-এ ডাকগাড়ি আসবে, তারই সূচনা। স্টেশনে যাত্রী বেশি নেই, যে 2-4 জন আছে তাদের আগেই টিকিট দেওয়া হয়ে গেছে। টেলিফোন ধরে খানিকক্ষণ সাংকেতিক ভাষায় আলাপ করলেন গণেশবাবু, তারপর বললেন, ঘন্টি লাগা গিরিধারী, সিগন্যাল দে, গাড়ি আসছে। ঠিক আছে হুজুর। হাতের লাল নীল লণ্ঠনটা তুলে নিয়ে গিরিধারী সিগন্যাল দিতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই অন্ধকারের ভেতর থেকে উড়ে এলো আলোকের ঝড়। ডাকগাড়ি এসে 2 মিনিটের জন্যে দম নিল মানিকপুরে। খানিকক্ষণ
হইচই যাত্রীদের ওঠানামা, এর মধ্যেই মেল ব্যাগ নামানো হয়ে গেছে। স্টেশন যখন আবার নিঃসাড় আর নিঝুম হয়ে গেল, তখন রাত 10টা। 10:30 থেকে রহমানের ডিউটি। এই আধ ঘন্টা সময়টুকু ভালোই ভালোই কেটে গেলে হয়। মেল ব্যাগগুলো ছোট একটা ঘরের ভেতর বন্ধ করে ভালো করে তালা চাবি দিয়ে গণেশবাবু চেয়ারে এসে বসলেন। তারপর বিড়ি ধরালেন একটা। হঠাৎ মনে পড়ল এখানকার ব্যাপারটা সদরে জানানো দরকার। গণেশবাবু টেলিফোনটা তুলে নিলেন, আর সেই মুহূর্তেই পিস্তলের শব্দে স্টেশনটা থরথর করে কেঁপে উঠল। গণেশবাবুর কাঁপা হাত থেকে রিসিভারটা ঠক করে টেবিলের উপর পড়ে গেল। টলতে টলতে ঘরের মধ্যে চলে এলো গিরিধারী। ঘরের বড় আলোটায় গণেশবাবু যা দেখলেন তাতে তার দম আটকে আসবার উপক্রম করল। গিরিধারীর বুকের বাঁ পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার নীল উর্দি লাল হয়ে গেছে রক্তে। এক হাতে ক্ষত চিহ্নটাকে চেপে ধরে গিরিধারী মেঝের উপরে পড়ে গেল। অমানুষিক ভয়ে গণেশবাবু চেঁচিয়ে উঠলেন, গিরিধারী, একে। কিন্তু তার কথাটাও শেষ হতে পেল না। খোলা দরজার পথে দুটি মূর্তি এসে দেখা দিয়েছে। দুটি মূর্তি পিশাচের মতো জ্বলছে তাদের চোখ। তাদের দুহাতে দুটি পিস্তল গণেশবাবুর বুক লক্ষ্য করে উত্তত হয়ে আছে, যেন এই মুহূর্তে তাকে গুলি করবে। আর্তনাদ করে গণেশবাবু বললেন, বেরেঞ্চি বাবু, অনাতি বাবু, আপনারাই শেষে গিরিধারীকে? হ্যাঁ, আমরা গিরিধারীকে খুন করেছি, দরকার হলে আপনাকেও খুন করব। বাঘের মতো চাপা গলায় হিংস্র গর্জন করে বিরিঞ্চি জবাব দিলে। গণেশবাবুর মুখ দিয়ে অব্যক্তভাবে বেরুল, কেন? চুপ, কোনো কথা নয়। তোমাকে মেরে আমাদের লাভ নেই। তোমরা দুজন ছিলে, আমাদের কাজের অসুবিধা হতে পারত, তাই একটাকে নিকেশ করে দিয়েছি। দুটো উত্তত রিভলভারের মুখে দাঁড়িয়ে ঘামে গণেশবাবুর সর্বাঙ্গ ভিজে যেতে লাগলো। বুকের ভেতর হৃৎপিণ্ড যেন পাথর হয়ে গেছে তার। চাবি দাও শিগগির! অনাদি পাগলা শিয়ালের মতো খেকিয়ে উঠল। কিসের চাবি? যে ঘরে ডাকের ব্যাগ রেখেছ সেই ঘরের। গণেশবাবুর কথা কইবার শক্তি যেন লোপ পেয়েছে। তিনি শুধু নিঃশব্দে আঙুল বাড়িয়ে টেবিলের ওপরকার চাবির গোছাটা দেখিয়ে দিলেন। অনাদের পিস্তলটা তেমনি গণেশবাবুর দিকে মুখ করে আছে। বিরিঞ্চি একটা থাবা দিয়ে চাবিগুলো তুলে নিলে। আতঙ্ক বিহবল আচ্ছন্ন দৃষ্টির সাহায্যে গণেশবাবু স্পষ্টই দেখতে পেলেন বুনো জানোয়ারের ক্ষুধিত মুখের মতো একটা উগ্র লোভ বিরিঞ্চি আর অনাদির চোখে মুখে প্রত্যক্ষ হয়ে উঠেছে। কোন চাবি? শিগগির বলে দাও, আমাদের সময় নেই। ওই তো বড় পিতলেরটা। এইবার হঠাৎ পিশাচের মতো হেসে উঠল বিরিঞ্চি। সেই হাসিতে অনাদিও যোগ দিলে। পাগলা শিয়ালের গোঙারির মতো সে টেনে টেনে হাসতে লাগলো। বিরিঞ্চি বললে, শোনো গোবর গণেশ, তোমাকে আমরা খুন করব। কেন? গণেশবাবু শেষ চেষ্টায় নিজেকে সংযত করলেন। বিপদের সময় অতি বড় কাপুরুষের বুকেও সাহস জেগে ওঠে। গণেশবাবুরও তাই হলো। গণেশবাবু বললেন, আমি চাবি তো দিয়েছি, কিন্তু তুমি আমাদের মুখ চেনো। সে তো রহমান চেনে, রামসিংও চেনে। সকলকেই সাবার করব, এবং আজ রাত্রেই। যেটুকু শক্তি মনের মধ্যে জেগে উঠেছিল সেটুকু লোপ পেয়ে গেল নিঃশেষে। এরা খুনে, এরা ডাকাত। গণেশবাবু কেঁদে উঠলেন, টাকা নিয়ে যাও, আমাকে বাঁচাও। আবার অনাদি আর বিরিঞ্চি তেমনি অমানসিক ভাবে হাসতে শুরু করলো। বাঁচাতে পারতুম, কিন্তু উপায় নেই। তাহলে আমরা এই বিপদে পড়ব। তোমরা আমাকে মারবে? নিশ্চয়ই, রেডি হও। ইচ্ছে হলে শেষবারের মতো ভগবানকে ডেকে নিতে পারো। গণেশবাবুর মনের সামনে ছবির মতো ভেসে গেল তার কলকাতার বাড়ি, বুড়ি মা, স্ত্রী, ছেলে মেয়ে। শেষ চেষ্টায় গণেশবাবু বললেন, আমাকে বাঁচাও।
অনাদির হাতের পিস্তলটা কাঁপতে লাগলো। 1, 2। গণেশবাবু চোখ বুঝলেন, কিন্তু অনাদি 3 বলবার আগেই জানলা পথে একটা বিদ্যুতের ঝলক, গুড়ুম করে পিস্তলের শব্দ। যন্ত্রণায় আর্তনাদ করে অনাদি বসে পড়ল। তারপর আরো শব্দ, আরো আরো। ঝনঝন করে ঘরের আলোটা ভেঙে চুরমার হয়ে গেল। একটা সীমাহীন অন্ধকারে প্লাবিত হয়ে গেল সমস্ত। বাইরে থেকে উৎকট হাসির তরঙ্গ উঠল। অন্তিম চেষ্টায় প্রবল একটা চিৎকার করে গিরিধারীর রক্তাক্ত মৃতদেহের উপরে গণেশবাবু মূর্ছিত হয়ে পড়লেন। বুকের উপর গেঞ্জিটার গায়ে রক্তমাখা একটা হাতের ছাপ জলজল করছে। নিতাই সরকার পাথরের মূর্তির মতো বসে রইল খানিকক্ষণ। ভাববার বা কথা বলার শক্তি তার একেবারে লোপ পেয়ে গেছে। মাথার ভেতরে কি একটা চাকার মতো ঘুরছে প্রচণ্ড বেগে। কানের কাছে ভোমরার ডাকের মতো নিরবিচ্ছিন্নভাবে বোঁ বোঁ করে শব্দ হচ্ছে। বাইরে বাতাসের গোঙানি চলেছে অশ্রান্তভাবে, যেন অশরীরী শ্রীমন্ত রায় আহত হয়ে আর্তনাদ করে উঠেছে। ঘরের ভেতরে ছোট আলোটা জ্বলছে। কোনো ক্রুদ্ধ ক্ষুব্ধ একচক্ষু দানবের চোখ থেকে যেন হিংসার আগুন পিছলে পড়ছে। কতক্ষণ কেটে গেছে নিতাইয়ের খেয়াল ছিল না। হঠাৎ একসময় সচেতন হয়ে সে আর্তনাদ করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। কে যেন তার জিভটাকে গলার ভেতর দিয়ে একেবারে সোজা পেটের মাঝখানে টেনে নিয়ে গেছে। শ্রীমন্ত রায় সত্যিই মরেনি? না না, তা কি করে সম্ভব? তার হাতের ছোঁড়া তো ব্যর্থ হয়নি। মনে পড়ছে কাশীমিত্র ঘাটের পাশে সেই নির্জন গলি আর শূন্য পাট গুদাম। বাইরে ঝাঁঝা রাত, স্ট্যান্ড রোড ঘুমিয়ে পড়েছে। গঙ্গার বুক থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। শুধু দূর থেকে ভেসে আসছে একটা মাতালের চিৎকার আর মাঝে মাঝে কুকুরের ডাক। একটা পেটা ঘড়িতে রাত 2টো বাজল। শূন্য পাটগুদামের নির্জন তেতলা। বিদ্যুতের বাতি নেই, শুধু একটা লণ্ঠন মিটমিট করে জ্বলছিল। ঘরে ছিল তারা দুজন। কেশব দাস মাগনিরামের গদি থেকে লুট করে আনা 15,000 টাকার নোটের তাড়াটা তাদের সামনেই পড়েছিল। আধা আধি ভাগ হবে। দুজনের চোখই লোভে জানোয়ারের মতো জ্বলছিল। হঠাৎ নিতাই বলেছিল, ওই জানলাটা বন্ধ করে দাও শ্রীমন্ত। এত রাতে এখানে আলো দেখে কোনো বেটা পুলিশ যদি। ঠিক কথা। শ্রীমন্ত উঠে পড়েছিল, বন্ধ করতে গিয়েছিল জানালা। আর এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল নিতাই। বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে সে টেনে বার করেছিল একখানা ধারালো ছোরা। লণ্ঠনের আলোয় সেটা ক্ষুধার্ত বাঘের জিভের মতো লক লক করে উঠেছিল। শ্রীমন্ত তখনও পেছন ফিরে আছে। ঘাসের ভেতরে লুকিয়ে থাকা বিষধর গোখ্র সাপের মতো যে বিপদ তার দিকে এগিয়ে আসছে তা কল্পনাও করতে পারেনি। চোখের পলকে নিতাই হাতখানেক উপরে তুলেছিল। বাঘের জিভটায় লেগেছিল একটা তীব্র ঝলক। তারপরেই সেটা সবেগে গিয়ে বিঁধেছিল শ্রীমন্ত রায়ের পিঠে। বিশ্বাসঘাত। কথাটা সম্পূর্ণও বেরোতে পারেনি শ্রীমন্ত রায়ের মুখ থেকে। টলতে টলতে সে মাটিতে উবুড় হয়ে পড়ে গিয়েছিল। ফোয়ারার মতো খানিক রক্ত উছলে এসে নিতাইয়ের জামায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু নিতাই আর এক মুহূর্ত দেরি করেনি। বিদ্যুতের মতো নোটের তাড়াটা পকেটে পুরে নিয়ে এবং ঘরের আলোটা নিভিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় শিকল বন্ধ করে দিয়েছিল। পথে বেরিয়ে এসে সোজা গঙ্গার ঘাটে গিয়ে গায়ের রক্তাক্ত জামাটা ছুঁড়ে ফেলে দিয়েছিল গঙ্গার খরধারার মধ্যে। তারপর আজ সেই শ্রীমন্ত রায় ফিরে এসেছে। অশরীরী, ভূত, কে জানে। নিতাই কিছু ভাবতেও পারছে না, বুঝতেও পারছে না। 6 মাস আগে এমন একটা ঘটনা ঘটেছিল যার পর থেকে সে বিশ্বাস করতে শুরু করেছে যে মরবার পরেই শ্রীমন্ত রায় ফুরিয়ে যায়নি। দেহই হোক আর অশরীরী হোক, সে যে নিতাইকে খুঁজে বেড়াচ্ছে এ নিঃসন্দেহে সত্য। এবং একদিন সে যে
প্রতিশোধ নেবার চেষ্টা করবে তাতেও কোনো সংশয় তার নেই। হ্যাঁ, 1 বছর আগেকার ঘটনা। পটলডাঙ্গার এক মেসবাড়িতে সে তখন আস্তানা নিয়েছিল। হঠাৎ নিশিরাতে ঘুম ভেঙে গিয়ে খোলা জানালায় তার চোখ পড়েছিল। রাস্তা থেকে অল্প অল্প গ্যাসের আলো আসছিল। সেই আলোয় দেখেছিল ছায়ামূর্তির মতো একজন মানুষ ওখানে দাঁড়িয়ে। আর এক লহমায় সে মানুষটাকে চিনতে পেরেছিল। আবছা আলোতে তার ভুল হয়নি এক বিন্দু। সে আর কেউ নয়, শ্রীমন্ত রায়। নিজের চোখ দুটোকে ভালো করে বিশ্বাস করবার আগেই মূর্তিটা মিলিয়ে গিয়েছিল হাওয়ায়, মিলিয়ে গিয়েছিল ব্ল্যাক আউটের কলকাতার রহস্যময় অন্ধকারে। সেই থেকে একটা আশ্চর্য ভয় সঞ্চারিত হয়ে গেছে নিতাইয়ের চেতনায়। ভূতের ভয়, অশরীরীর ভয়। তারপরেই নিতাই কলকাতা ছেড়ে চলে এসেছিল। রাত্রির অন্ধকার এলেই তার শরীর ছমছম করে উঠত, থমথম করে উঠত মন। মাঝে মাঝে আশঙ্কা হতো গভীর রাত্রে তার ঘরের চারপাশে যেন শিকারী বিড়ালের মতো পা ফেলে শ্রীমন্ত রায় চলে বেড়াচ্ছে। তার সর্বাঙ্গ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তার চোখে দপদপ করে জ্বলছে প্রতিহিংসার আগুন। অবশেষে বিভীষিকা কিনা সত্যি সত্যিই এসে দেখা দিল। বাইরে বাতাস গোঙাচ্ছে, অন্ধকার আমবাগান যেন আছাড়ি পিছাড়ি করছে একটা প্রবল আক্রোশে। হঠাৎ ধড়াস করে একটা শব্দ হয়ে পেছনের জানলাটা খুঁড়ে গেল। ঘরের ভেতর ঢুকলো একটা মাতাল বাতাস, আর সমস্ত ঘরটার মধ্যে ধুলোর ঘূর্ণির একটা পাক দিয়ে সেই বাতাস দপ করে আলোটাকে নিভিয়ে দিলে। মনে হলো খোলা জানলার পথে শ্রীমন্ত রায় আবার এসে ঘরে ঢুকেছে। এতক্ষণে এইবার ঘর ফাটানো আর্ত একটা চিৎকার বেরোলো নিতাইয়ের গলা দিয়ে। মুহূর্তে সমস্ত বাড়ি জেগে উঠল, হইচই করে লোক ছুটে এলো। পরের দিনটা তার কিভাবে যে কাটলো সে কথা ভগবানই বলতে পারেন। গত রাত্রিতে এ কি ঘটল? এমন দুঃস্বপ্ন যে কখনো সম্ভব হতে পারে এ কথা কি সে কোনো দিন কল্পনাই করতে পেরেছিল নাকি? কিন্তু তবুও তো এটা সম্ভব হলো। স্বপ্ন মনে করে একে উড়িয়ে দেওয়া চলবে না। বুকের ওপরে হাতের লাল ছাপখানায় তার প্রমাণ। কি করবে সে? কি উপায় তার? পালিয়ে যাবে? কিন্তু পালিয়েই বা লাভ কি? যার দেহ আছে তাকে ফাঁকি দেওয়া চলে, কিন্তু অশরীরী দৃষ্টিকে অতিক্রম করবার কোনো উপায় নেই। যেখানেই যাও ঠিক তোমাকে খুঁজে বের করবেই, প্রতিশোধ নেবে। আকাশে বাতাসে প্রেতাত্মার আগুন ভরা রাশি রাশি চোখ ভেসে বেড়াচ্ছে। অন্ধকারের আড়ালে আড়ালে ঘুরছে তার হিংস্র থাবা, তার রক্তাক্ত নখর। সমস্ত দিন সে অসুস্থের মতো ঘরের মধ্যে পড়ে রইল। কানের কাছে ক্রমাগত বাজছে রাত্রির সেই ভবিষ্যৎবাণী। 3 দিন মাত্র সময়। তার একটা দিন তো কেটে গেল, তারপর আর একদিন কাটবে, তারপরে আরও একটা দিন। নিতাই কিছুই করতে পারে না, কোনো প্রতিকার করতে পারে না। শুধু একান্ত অসহায়ভাবে, একান্ত মুহের মতো একটা ভয়ঙ্কর বিভৎস পরিণামের জন্য প্রতীক্ষা করে থাকবে। উফ, অসহ্য। নিতাই যেন পাগল হয়ে যাবে। মাথার ভেতরে তার আগুনের একটা কুণ্ড যেন খাঁ খাঁ করে জ্বলছে। অন্যায় করেছিল সে, এই তার শাস্তি। অন্যায় কখনো ঢাকা থাকবে না, পাপ কখনো চাপা থাকবে না। অনেক টাকার মালিক হয়েছে সে, বড়লোক হয়েছে, কিন্তু শান্তি কই? সুখ কোথায়? শুধু এক শ্রীমন্ত রায়কেই তো ছোড়া মারেনি। যুদ্ধের সুযোগ নিয়ে মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে সে ধান চালের ব্ল্যাক মার্কেট করেছে। শুধু এক শ্রীমন্ত রায় নয়, দুর্ভিক্ষে যারা অনাহারে মরেছে তারা সবাই কি এই সুযোগে তার উপরে প্রতিশোধ নিতে আসবে? মর্মান্তিক যন্ত্রণায় আর একটা দিন কেটে গেল। এইবারে ট্রেনের একখানা টিকিট কিনে সে দিল্লি আগ্রা কোথাও চম্পট দেবে কিনা ভাবছে। এমন সময় দারোগা সাহেব এসে উপস্থিত। এত বন্ধুত্ব, এত খাতির, তবু নিতাইয়ের বুকটা হঠাৎ ধড়ফড় করে উঠল। আচমকা মনে হলো যেন সে যে শ্রীমন্ত রায়কে খুন করেছে এ খবরটা জানাজানি হয়ে গেছে পৃথিবীর সব জায়গায়, আর সেই অপরাধে দারোগা সাহেব তাকে গ্রেপ্তার করতে এসেছেন। নিতাই চমকে উঠে দাঁড়ালো,
হাত থেকে হুকোটা ঠকাস করে পড়ে গেল মাটিতে। দারোগা হো হো করে হেসে উঠলেন। তোমার হলো কি সরকার? এমন আঁতকে উঠলে কেন? নিজেকে সামলে নিয়ে নিতাই বললে, না না, কিছু হয়নি তো। তবে আমার ভয় পেলে কেন? না না, ভয় পাইনি, কিন্তু এই সাত সকালে আমন ধরাচুড়ো পরে কোথায় চললেন দারোগা সাহেব? কেন, শোনো নি কিছু? আরে মানিকপুর স্টেশনে কাল রাতে ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে গে। নিতাইয়ের মাথার মধ্যে রক্ত ছলকে উঠল। কি হয়েছে মানিকপুরে? খুন! পয়েন্টসম্যানকে খুন করে দুজন ভদ্র ডাকাত স্টেশনের মেল ব্যাগ লুট করতে চেয়েছিল। স্টেশন মাস্টার গণেশবাবুকেও তারা খুন করতে যাচ্ছিল। এমন সময় বাইরে থেকে কে পিস্তলের গুলি ছুড়ে একজন ডাকাতকে আহত করে। ডাকাত দুটো পালিয়েছে। কি আশ্চর্য, যে গুলি ছুড়ে ডাকাত তাড়ালো তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সে কি ভয়ানক! হ্যাঁ, ভয়ানক ব্যাপার বই কি। শুনে তো আমারই হাত পা পেটের ভেতরে সেরিয়ে যাচ্ছে। আরে আছি বাবা ধ্যান ধ্যানে গোবিন্দপুরের এক জঙ্গলের ভেতর পড়ে, এখানে ওসব বোমা পিস্তলের কারবার কেন? শীতে দাঙ্গা হাঙ্গামা করুক, লাঠি পেটা করে দু একটা মাথা ফাটুক, গ্রামকে গ্রাম ধরে চালান করে দিয়ে সজরে ব্যাস। কিন্তু এসব কি রে বাপু? পিস্তল, ভদ্র ডাকাত। নিতাইয়ের সমস্ত মুখটা ছায়ের মতো বিবর্ণ হয়ে গেল। এই ঘটনাটা যেন বিচ্ছিন্ন একটা আকস্মিক ব্যাপার নয়। আচমকা তার মনে হলো যেন এর সঙ্গে কোনো একটা অলক্ষ্য সূত্রে তার ভাগ্যটাও জড়িয়ে আছে। দারোগা বললেন, আরে সেই তো বলছি, এর ভেতরে মস্ত একটা রহস্য আছে, বিস্তর ঘোর প্যাঁচ আছে, বুঝলেন তো? এ নিয়ে দস্তাদস্তি করা আমাদের মতো পুঁটি মাছ দারোগার কম্য নয় বাবা। সিধেল চোর দু চারটে ধরতে পারি, তাগিকে এনে ঠ্যাঙানি লাগাতে পারি, অর্থাৎ স্রেফ খায় দায় আর কাশি বাজায়। জয় ঢাক বাজাতে হলে কেমন করে ঠ্যাংলা সামলায় বলুন? নিতাই চুপ করে রইল। একটা বিড়ি ধরিয়ে দারোগা বললেন, যাচ্ছি তো এনকোয়ারিতে। ওখান থেকে সোজা সদরে চিঠি লিখো। হ্যাঁ, দু চারটে ডিটেকটিভ ফিটেকটিভ পাঠিয়ে দাও। এসব ভদ্র ডাকাতের ব্যাপারে ইয়াসিন মিয়া নেই। শেষকালে রাত বিরেতে দু চারটে পিস্তলে গুলি মেরে দিলে কোন আফাজউদ্দিন চাচা আমাকে বাঁচাতে আসবে বলুন? ঘোড়া ছুড়িয়ে দারোগা চলে গেলেন। যাবার আগে বলে গেলেন, তুমিও সাবধান হয়ে থেকে সরকার, লক্ষণ আমার ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, আমি আমি কেন? দারোগা ঘোড়া থামালেন। ভয়ানক একটা গুরুগম্ভীর চেহারা করে তাকালেন নিতাইয়ের দিকে। বিশ্বাস কি? তুমি তো অনেক টাকা করেছো, বাজারে জোর গুজব। ভদ্র ডাকাতেরা একবার তোমার ঘরে যদি হানা দেবার চেষ্টা করে, তাতে অন্যায়টা কোথায় আছে বলো? নিতাইয়ের পিলে চক্রিতে ভূমিকম্প জাগিয়ে হিতৈষী ইয়াসিন দারোগা প্রস্থান করলেন। নিতাই সরকার উঠে দাঁড়ালো। কি করবে কিছু বুঝতে পারছে না। হাতে আর একদিন মাত্র সময়। অশরীরী শ্রীমন্ত রায়ের আগুন ভরা চোখ থেকে কোনোখানে সে নিস্তার পাবে না। বুকের গেঞ্জিতে রক্তরাঙা হাতের ছাপ তার ভয়ঙ্কর পরোয়ানা জানিয়ে গেছে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। নিতাই চমকে উঠল। সামনে একজন বুড়ো বৈরাগী এসে দাঁড়িয়েছে। একটা গোপী যন্ত্র বাজাচ্ছে টুংটাং করে। বলছে, হরে কৃষ্ণ, দুটি ভিক্ষে পাই কি? নিতাইয়ের সমস্ত রাগ নিরীহ বৈরাগীটার উপরে গিয়েই ফেটে পড়ল। জানোয়ারের মতো দাঁত খিঁচিয়ে বলল, হ্যাঁ রে কৃষ্ণ, ভিক্ষে করতে এসেছো? হ্যাঁ, যাও থাকো এখান থেকে। বৈষ্ণব না আরো গেছে যত শালা জোচ্চর। তোমার এত টাকা গরিব বৈষ্ণবকে তাড়িয়ে দিচ্ছ বাবা? হ্যাঁ, আর এত টাকা কে তোমাকে খবরটা দিল? হ্যাঁ, আর কি পেয়েছো? মামা বাড়ির আবদার না? যাও 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 যাও, নিকালই আছে। রাগের চোটে নিতাইয়ের মুখ দিয়ে হিন্দি বেরোতে লাগলো। নেই জায়গা তো এক ঘুষি দেখে মুন্ডু উড়ায় দেগা। পাকা দাড়ির আড়ালে বুড়ো বৈরাগীর চোখ একবার থক করে জ্বলে উঠেই নিভে গেল। বৈরাগী বললে, আচ্ছা বাবা, চলে যাচ্ছি। বুড়ো মানুষকে ঘুষি মেরে তোমার আর বীরত্ব দেখাতে হবে না। ভগবান তোমার মঙ্গল করুন। হরে কৃষ্ণ। টুংটুং করে গোপীযন্ত্র বাজিয়ে বৈরাগী দ্রুত পদে অগ্রসর হয়ে গেল। আর বৈরাগী চলে যাওয়ার পরেই একটা আশ্চর্য ব্যাপার চোখে পড়ল নিতাইয়ের। সামনে ঘাসের উপরে একখানা নীল রঙের খাম পড়ে আছে। ক্ষিপ্র হাতে খামটা তুলে নিতেই তার ভেতর থেকে এক টুকরো চিঠি বেরিয়ে পড়ল। রুদ্ধশ্বাসে চিঠিটা পড়ে গেল নিতাই। তোমার বিপদের কথা আমরা জানি, কোনো ভয় নাই।
শ্রীমন্ত রায়ের প্রেতাত্মার হাত হইতে যদি রক্ষা পাইতে চাও, তাহা হইলে এই চিঠির আদেশ পালন করিও। আজ সন্ধ্যার পরে নীলকুঠির জঙ্গলে আসিও, একা, কোনো ভয় করিও না। তোমার সমস্ত বিপদের যাহাতে অবসান হয়, সেই পথ তোমাকে বাতলাইয়া দিব। যদি অবহেলা করিয়া না আসো, তাহা হইলে জানিও যে ভয়ঙ্কর দুর্ভাগ্য তোমার জন্য অপেক্ষা করিতেছে। তাহা হইতে কেহ তোমাকে রক্ষা করিতে পারিবে না। ইতি তোমার বন্ধু। ব্যাপার দেখে ইয়াসিন দারোগা খানিকক্ষণ হা করে রইলেন। খুনি আর দাগি নিয়ে কারবার করেছেন বিস্তর, কিন্তু এমন অভিজ্ঞতা জীবনে বিশেষ ঘটেনি। একে অজপাড়াগা, এই ছোট স্টেশন, বিহারের একটা নিরিবিলি অঞ্চল, এখানেও যে এমন সব ঘটনা ঘটতে পারে, এ কি কল্পনাও করা যায় কখনো? জার্মান যুদ্ধের চাইতেও এক ভয়ানক, জাপানি বোমার চাইতেও এ যে মারাত্মক। অফিস ঘরের মেঝেতে তেমনই পড়ে আছে গিরিধারীর লাশটা। গলা আর বুকের ভেতরে দিয়ে দুটো পিস্তলের গুলি পরিষ্কারভাবে বেরিয়ে গিয়েছে। খুব কাছে থেকেই গুলি করা হয়েছিল। নীল উর্দি রক্তে একেবারে ভিজে গেছে। মেঝের উপর দিয়ে অনেকটা গড়িয়ে গেছে রক্ত। শুকিয়ে গিয়ে সে রক্ত আঠার মতো কালো হয়ে আছে। দেওয়ালের গায়েও সে রক্তের ছিটে। গিরিধারীর পর্দা পড়া নিষ্পলক হলদে চোখ দুটো তখনও ভয়ে আর বিস্ময়ে অস্বাভাবিকভাবে বিস্ফারিত হয়ে আছে। গণেশবাবু একেই হতভম্ব হয়ে বসেছিলেন। দারোগার ধমক ধমকে তার প্রায় হার্টফেল করবার উপক্রম হলো। রিপোর্ট লেখা হলো। চতুর্থ পেয়ালা চা আর 3 নম্বর ডাব নিঃশেষ করে ইয়াসিন দারোগা উঠতে যাবেন, এমন সময় ঘরে ঢুকলো স্টেশনের ঝাড়ুদার রামগিদ্ধর। দারোগাকে সেলাম দিয়ে বললে, হুজুর, আপনার চিঠি থি। আমার চিঠি কোত্থেকে এলো? एक ठो बाबू दिया, मास्टर बाबू आपको भी एक ठो दिया। হ্যাঁ, কোন বাবু? मालूम नहीं, एक ठो गोरा बाबू, नया आदमी कोई होगा। কি ব্যাপার? কথা নেই বার্তা নেই, কোত্থেকে এক নতুন বাবু এসে মাস্টার মশাই আর দারোগাকে চিঠি দিয়ে গেল। ক্ষিপ্র গতিতে খাম ছিঁড়তে ছিঁড়তে দারোগাবাবু বলল, কিধার হ্যাঁ বাবু? चल गया। বটে। খাম খুলে দুজনেই চিঠি বার করলেন। তার চিঠি পড়বা মাত্র দুজনেরই মুখের ভাব একরকম হয়ে গেল, মরার মতো বিবর্ণ আর পাঙাশে। দারোগার চিঠিতে লেখা ছিল সংক্ষেপে মাত্র এই কটি লেখা: বেশি চালিয়াতি না করে বাড়ি যাও, নইলে বেঘরে মারা পড়বে, হিতৈষী। আর গণেশবাবুর চিঠিতে লেখা ছিল, মাস্টার মশাই, অন্ধকার রাত্রে আমায় পথ দেখিয়ে দিয়েছিলেন। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি ভালো এবং নিরীহ লোক, তাই কাল রাত্রে আমি সামান্য কিছু কর্তব্য করে আপনাকে রক্ষা করেছি। আজ এই পর্যন্ত। কালো হাত। নীলকুঠির জঙ্গল আগে জঙ্গল ছিল না। পাশ দিয়ে যে মরা নদীটা বালির মধ্যে লুকিয়ে গিয়েছে, ওরও অবস্থা ছিল এরকম। দূরের মহানন্দ তখন কানায় কানায় ঘোলা জল নিয়ে ঘূর্ণি ঘুরিয়ে ঘুরিয়ে বয়ে যেত, আর তারই জলে ছায়া ফেলত নীলকুঠির ব্যারাকের মতো সমকোণের ধরনের গড়া মস্ত বাড়িটা। আশেপাশের 10খানা গ্রামে সাহেবরা জোর করে নীলের চাষ করাতো। বুকের রক্ত আর চোখের জলে মাটি ভিজিয়ে চাষারা ফলাতো সেই সর্বনেশে ফসল। পেটের ভাত জুটত না, জুটত সাহেবের লাথি আর চাবুক। রাত 11টা। শুক্লা তৃতীয়ার চাঁদ বনের আড়ালে অস্ত গেছে। চারদিক থমথমে অন্ধকার। আকাশে যে নক্ষত্রগুলো জ্বলছিল তারাও যেন কি একটা ভয়ে আড়ষ্ট আর পাণ্ডুর হয়ে গেছে। দূরের মাঠে আলেয়ার আগুন থেকে থেকে স্কন্ধ কাটার রাক্ষসে হাসির মতো দপদপ করে উঠছিল। আর কোথায় যেন কোঁকিয়ে কোঁকিয়ে কাঁদছিল একটা কুকুর। অমন করে কুকুর কাঁদলে নাকি গৃহস্থের অমঙ্গল হয়। নানা দুশ্চিন্তায় নিতাই এতক্ষণে যেন বেপরোয়া হয়ে উঠেছে। যা হওয়ার তাই হোক, ব্যাপারটার একটা শেষ সে দেখবে। এমনিও ভাবছে, অমনিও ভাবছে। কাজেই যা হয় একটা হেস্তনেস্ত করে নিতেই হবে। কাপুরুষ সে নয়, কোনো কিছুকেই সে ভয় করে না। খুন খারাপিতে সে ভয় পায় না। তা যদি পেত তাহলে শ্রীমন্ত রায়ের পিঠে অমন করে ছোঁড়া বিধিয়ে সে টাকাগুলো নিয়ে সরে পড়তে পারত না। ভয় তার মানুষকে নয়, অপদেবতাকে, শ্রীমন্ত রায়কে নয়, তার প্রেতাত্মাকে।
মানুষের সঙ্গে এক হাত মহড়া সে নিতে পারে, কিন্তু ভূতের সঙ্গে লড়াই করবে কেমন করে? কিন্তু এখন মনে হচ্ছে শ্রীমন্ত রায় মরেনি। যদি না মরে থাকে তাহলে তাকে আর ভয় কিসের? তার সঙ্গে যদি চালাকি করতে আসে তাহলে সেও দেখে নেবে, সহজে ছাড়বে না। হিংস্র উত্তেজনায় নিতাইয়ের দাঁত কড়মড় করে বেঁচে উঠল। কাঠের একটা পুরনো বাক্সের ভেতর থেকে নিতাই একটা রিভলভার বের করে আনলো। দোনলা বন্দুকের কাজ নয়, রিভলভারের লাইসেন্স তার নেই, এটা বেআইনি অস্ত্র। দরকার হতে পারে বলে এটাকে সে কাছে রেখেছে। রিভলভারের 5টা ঘরে সে কার্তুজ ভরে নিল, সঙ্গে নিল আরও কিছু বাড়তি কার্তুজ আর 3 শেলের একটা টর্চ। তারপর ঘাড়ে মাথায় একটা কালো রুমাল জড়িয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বুকটা টিপটিপ করছিল, কিন্তু নিতাই সংযত করল নিজেকে। না, ভয় পেলে তার চলবে না। ঘাবড়ে গেলে সব মাটি হয়ে যাবে। হয় শ্রীমন্ত রায়ের আজ একদিন, অথবা তার শেষ, এসপার কিংবা ওসপার। কিন্তু এই বন্ধুটি কে? সবই রহস্যময়। তবু দেখা যাক। হাতের মধ্যে রিভলভারটা শক্ত করে বাগিয়ে ধরে সে এগুতে লাগলো। অন্ধকার, নির্জন গ্রামের পথ, চারদিক থমথম করছে। পাতাটি কোথাও নড়ছে না, শুধু আকাশের তারাগুলো যেন হিংস্রভাবে জ্বলছে। আর দূরে দূরে জ্বলছে আলেয়া। একটা কুকুর তাকে দেখে খেকিয়ে উঠল। নিতাই ভ্রুক্ষেপ না করে এগিয়ে চলল, কিন্তু সে যা টের পায়নি, অন্ধকারের ভেতরে একটি ছায়ামূর্তি তাকে নিঃশব্দে অনুসরণ করে আসছে। সে থামলে থামছে, এগুলে এগুচ্ছে। সেই মূর্তির মুখ মানুষের নয়, নরকঙ্কালের। তার অস্থিময় মুখের কোটরের ভেতরে 2টো চোখ আগুনের হলকার মতো ঝিলিক দিচ্ছে। তার হাত মানুষের হাত নয়, সে হাত গরিলার হাতের মতো বড়। 1 ইঞ্চি পরিমাণ ধারালো বড় বড় তার নখ, আর কুচকুচে কালো সেই হাতখানা টকটকে রক্তে রাঙানো। নীলকুঠির ভুতুড়ে বাড়িটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। বেশিরভাগ ঘরেরই দেওয়াল আছে, ছাদ নেই। দরজা জানলাগুলো ভেঙে কবে যে ধুলোয় মিশে গেছে কেউ তা বলতে পারে না। বাড়িটার এখানে ওখানে সর্বত্র শিকড় জেগেছে। মাথা তুলেছে ছোট বড় অশ্বত্থ গাছের সারি। কালো অন্ধকারে ঢাকা সেই সব অশ্বত্থের থেকে মাঝে মাঝে একটা কালো পেঁচা ভুতুড়ে গলায় ধুধুম ধুধুম শব্দ করে ডেকে উঠছে। এই বাড়ির একটা ভাঙা ঘরের ভেতরে একটা মোমবাতির আলো মিটমিট করে জ্বলছে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে পিরিঞ্চি। তার হাতে একখানা ধারালো ছোড়ার 18 ইঞ্চি ফলা। মোমবাতির আলোয় রাক্ষসের জিভের মতো লক লক করছে। মেঝেতে শুয়ে আছে অনাদি। তার একটা পায়ে ময়লার ন্যাকড়ার ব্যান্ডেজ বাঁধা, তা থেকে চুইয়ে চুইয়ে তখনও রক্ত পড়ছে। 2টো হাত শক্ত করে বাঁধা অনাদের। চোখ দুটো ভয়ে যেন কোটর থেকে ছিটকে বেরিয়ে আসছে। কাতর অসহায় কণ্ঠে অনাদি বলল, আমাকে মেরো না। বিরিঞ্চি হেসে উঠল, জোরে নয়, চাপা নিষ্ঠুর তার হাসি। তারপর অনাদির কথার জবাব না দিয়ে আঙুলের মাথায় ছোরাটার ধার পরীক্ষা করতে লাগলো। এক ঘায়ে একেবারে এফোড় ওফোড় করে দেওয়া যাবে কিনা সেটাই দেখছে। অনাদি আবার কাতর স্বরে বললে, কেন আমাকে মারবে? আমি কি করেছি? তোমাকে না মারলে আমার উপায় নেই। কেন? তোমার পায়ে চোট লেগেছে। শ্রীমন্ত রায়ের গুলি উরুদে বেরিয়ে গেছে। তুমি পালাতে পারবে না, ধরা পড়বেই। তারপর তোমার দৌলতে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। কাজেই আগে ভাগে নিশ্চিন্ত হতে চাই। মিথ্যেবাদী, শয়তান! অনাদি গর্জে উঠল। তোমার মতলব আমি বুঝতে পেরেছি। নিতাই সরকারের কাছ থেকে যে টাকা আদায় করবে ভেবেছ, তার ভাগ আমাকে দিতে চাও না, তাই তো? তাই তোমার এইসব ছুতো। শ্রীমন্ত রায়ের গুলি না লাগলেও তুমি আমাকে খুন করতে। তা করতাম, নির্বিকার নিরাসক্ত গলায় বিরিঞ্চি জবাব দিল। এই তোমার বন্ধুত্ব? শয়তানে শয়তানে বন্ধুত্ব এরকমই হয় বন্ধু।
আবার হিংস্র চাপা গলায় বিরিঞ্চি হেসে উঠল। স্বার্থ সিদ্ধি হলে সবটা একা গ্রাস করবার জন্যে হয় তুমি আমায় খুন করবে, নইলে আমি তোমায় খুন করব। ভাগ্য বলে চান্সটা আমি পেয়েছি। ছাড়বো কেন? রাক্ষস, শয়তান! অনাদি আর্তনাদ করে উঠল। হ্যাঁ, যা খুশি বলতে পারো। নির্বিকার ভাবেই বিরিঞ্চি জবাব দিল। মেল ট্রেনের টাকাগুলো বাগানোর চেষ্টা বৃথা হয়ে গেল। ও সালা বাগড়া দিল শ্রীমন্ত রায়। হ্যাঁ, নিতাইয়ের কাছ থেকে যা টাকা পাওয়া যাবে তাতে আমার নিজেরই কুলোবে না, কাজেই তোমাকে আর ভাগিদার রাখতে চায় না। এবার শ্রীমন্ত আর নিতাইকে কভার করতে পারলেই আমার পথ পরিষ্কার। অনাদি আবার বলল, শয়তান, বিশ্বাসঘাতক! হ্যাঁ, বড্ড গালাগাল দিচ্ছ। হ্যাঁ, আর বেশিক্ষণ তোমার বাঁচা উচিত নয়, বুঝেছ? রেডি হও। 1, 2। ছুরি হাতে বিরিঞ্চি এগুতে লাগলো। বিস্ফারিত ভীত চোখে অনাদি পালাবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই উঠতে পারল না। আমাকে মেরো না, তোমার পায়ে পড়ি, মেরো না। আমি ভাগ চাই না, আমাকে ছেড়ে দাও। অনাদির অসহায় চোখ দিয়ে জল পড়তে লাগলো। তা হয় না। বিরিঞ্চির গলার স্বর পাথরের মতো কঠিন। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো। মোমবাতির আলোয় ছোড়াতে বিদ্যুৎ ছলকে উঠল। ধপ করে সেটা নেমে এলো অনাদির বুকের উপরে, বসে গেল বাট পর্যন্ত। অন্তিম আর্তনাদ। বার কয়েক হাত পা ছুঁড়েই শান্ত হয়ে গেল। অনাদির বিস্ফারিত চোখের উপর নেমে এলো সাদা কাপড়ের একটা পর্দা, আর বিরিঞ্চি ছোড়াটা ফস করে সজোরে টেনে বার করে আনতেই এক হাত উঁচু হয়ে ছিটকে বেরোলো রক্তের ফোয়ারা। লাগলো দেওয়ালে, লাগলো বিরিঞ্চির গায়ে। অনাদির জামাটাতে ছোড়ার রক্ত মুছে নিয়ে বিরিঞ্চি সোজা হয়ে দাঁড়ালো। মুখে নিশ্চিন্ততার এক টুকরো হাসি। একটা আপদ গেছে, আরও দুটো বাকি। তাদের অবস্থাও এমনই হবে। ফুঁ দিয়ে মোমবাতিটা সে নিভিয়ে দিল। ঘরে ঘনিয়ে এলো ভৌতিক কৃষ্ণ ছায়া। পেঁচাটা আবার ডেকে উঠল। জঙ্গলের ভেতরে একটা তীব্র টর্চের আলো এসে পড়ল, যেন তলোয়ারের ফলা চিরে দিল নীলকুঠির জঙ্গলের প্রেতাচ্ছন্ন রাত্রিকে। আর কেউ নয়, নিতাই সরকার। নিতাই খানিকক্ষণ বিহ্বলভাবে দাঁড়িয়ে রইল অন্ধকার নীলকুঠির সামনে। বাতাস উঠেছে, চারিদিকের বন জঙ্গলে মারছে একটা ভৌতিক মর্মর, যেন অতীত যুগের যত প্রেতাত্মা আজ এই অন্ধকার রাত্রে নীলকুঠির জঙ্গলে হানা দিয়েছে। অসংখ্য জোনাকি জ্বলছে ঝোপে ঝাড়ে, তাদের হিংস্র চোখ থেকে ঠিকরে পড়া আগুনের স্ফুলিঙ্গ যেন। নিতাইয়ের বুক কাঁপতে লাগলো। এ কোথায় এলো? কার সর্বনাশা আকর্ষণে এখানে এসে পড়ল সে? জঙ্গলের কোলে ঘন কুয়াশার যেন তাকে ঠেসে ধরেছে, যেন তার দম আটকে আসছে। কে এই বন্ধু? এমন অস্থানে এমন অসময়ে তাকে ডেকে আনলো। সে কি সত্যি সত্যি বন্ধু, না কোনো শত্রুর ফাঁদ? নিতাই চুপ করে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। ভয় ব্যাকুল চোখ দুটো বুলিয়ে নিল পোড়ো নীলকুঠির ভয়াবহ রহস্যময়তার উপরে। তারপর চেপে ধরল পকেটের রিভলভার। নিজের অস্ত্রটার নিষ্ঠুর শীতল স্পর্শে তার নিজের শরীরটাই যেন শিউরে উঠল। ফিরে যাবে? বোধহয় ফিরে যাওয়াই ভালো। কিন্তু যাবে কি যাবে না ভাবতে ভাবতেই সে চমকে লাফিয়ে উঠল। তার কাঁধের উপর কার একখান হাত পড়েছে, যেন মানুষের হাত নয়, চারিদিকের আধারই একখানা লম্বা হাত বার করে তার কাঁধের উপর রেখেছে। অস্বাভাবিক গলায় নিতাই বলল, কে? আধারের ভেতর থেকেই জবাব এলো, এসো। নিতাই পকেটের রিভলভারটা ধরবার চেষ্টা করতে লাগলো, কিন্তু ভয়ে আর উত্তেজনায় তার হাতটা থরথর করে কাঁপছে। তেমনি বিকৃত গলায় সে জিজ্ঞেস করল, তো তুমি কে? জবাব এলো, বন্ধু। ওরা কেউ দেখতে পায়নি। একটু দূরে আরেকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে। তার মুখ মানুষের নয়, কঙ্কালের। তার হাত মানুষের নয়, গরিলার মতো।
বড় আর সেই হাতখানা টকটকের রঙে রঙিন। কঙ্কাল মূর্তিটা নিঃশব্দে হাসছিল। হঠাৎ তার হাড়ের দাঁতগুলো খটখট করে বেজে উঠল। নিতাই চমকে বলল, ও কি? বন্ধু জবাব দিল, কিছু না, বোধহয় কটকটে ব্যাঙ। ঘরে ঢুকে মোমবাতির আলোটা জ্বালালো বিরিঞ্চি। তারপর নিজের পিস্তলটা নিতাইয়ের দিকে ঘুরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। নিঃশব্দে একটা ভয়ঙ্কর হাসি হেসে বলল, চিনতে পারছো? ততক্ষণে আতঙ্কে পাথর হয়ে গেছে নিতাই। মোমবাতির মৃদু আলোয় চোখে পড়ছে ঘরের ভেতরের বীভৎস সেই অমানসিক দৃশ্যটা। মেঝেতে তাজা রক্তের স্রোত বইছে। নিতাইয়ের পায়ের নিচে সে রক্ত আঠার মতো চটচট করে উঠল। আর রক্তের সেই পৈশাচিক সমারোহের মধ্যে পড়ে আছে একটা মৃতদেহ। মুখ থুবড়ে পড়ে আছে। প্রসারিত হাতের দুটো মুঠি শক্ত করে আটা, অন্তিম যন্ত্রণায় পায়ের আঙুলগুলো পর্যন্ত দুমড়ানো। কিন্তু তার চাইতেও বড় বিভীষিকা নিতাইয়ের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। তার হাতের ছোট রিভলভারের নলটা তারই বুকের দিকে উদ্যত হয়ে আছে। তার সাদা সাদা বড় বড় দাঁতগুলো ক্ষুধার্ত জানোয়ারের মতো যেন তাকে তাড়া করে আসছে। নিতাই অস্ফুট গলায় বলল, বিরিঞ্চি। বিরিঞ্চি আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল মৃতদেহটার দিকে। আর অনাদি। নিতাইয়ের সমস্ত জ্ঞান যেন লুপ্ত হয়ে গেল। মাথা ঘুরিয়ে রক্তাক্ত মেঝের ওপরেই বসে পড়ল সে। শুধু তেমন করেই সামনে দাঁড়িয়ে পিশাচের মতো হাসতে লাগলো বিরিঞ্চি। কয়েক মিনিট পরে নিতাই উঠে দাঁড়ালো। কাঁপা গলায় জিজ্ঞেস করলো, অনাদিকে কে 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 খুন করেছে? আমি। কেন? দরকার ছিল। বিরিঞ্চি বিকটভাবে সেই রকম শব্দহীন হাসি হাসলে। তোমাকে খুন করব না, বলছি তো আমি তোমার বন্ধু। বন্ধু? কিরকম বন্ধু তা আমি জানি। নিতাইয়ের হাত পা কাঁপছে। আমার কাছে কি চাও তুমি? কিছুই না, পুরনো বন্ধু, একটু আলাপ পরিচয় আর কি। বিরিঞ্চি নিশ্চিন্তভাবে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। আর তাছাড়া একটু দাবিও আছে। আশা করি বন্ধুকে বিমুখ করবে না। কি দাবি? কিছু টাকা। কিসের টাকা? কেশব দাসের সিন্দুক থেকে নেওয়া 1000 টাকার অর্ধেক। সে টাকার আমি কিছু জানি না। জানো না? বিরিঞ্চি তেমনই হাসতে লাগলো। এ কথা তোমার কাছ থেকে একেবারে আশা করিনি তা নয়। লজ্জা কি বন্ধু? সত্যি কথাটা সবাই জানে। মাত্র 7,500 পেলেই আমি চলে যাব। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার কাছে টাকা নেই। নেই? নিশ্চিন্তভাবে বিরিঞ্চি বললে, তোমার টাকা নেই, আমার রিভলভারের টোটা আছে। অনর্থক কেন বন্ধু বিচ্ছেদ ঘটাচ্ছ বলো দেখি? রাজি হয়ে যাও। সে টাকায় তোমার দাবি নেই। আছে 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 ওই শ্রীমন্ত রায়ের। একই কথা। দাও, টাকাটা দিয়ে ফেলো চটপট। না। দেবে না? বিরিঞ্চি অনাদির মৃতদেহটা দেখিয়ে দিল। ক্ষুব্ধ স্বরে বলল, তাহলে আমাকে আর একটা খুন করতেই হলো দেখা যাচ্ছে। নিতাই আর্তনাদ করে উঠল। হাতটা চলে গেল পকেটের ভেতর। খবরদার! হঠাৎ আকাশ ফাটানো গলায় চেঁচিয়ে উঠল বিরিঞ্চি। খবরদার! আমি জানি তোমার পকেটে পিস্তল আছে, কিন্তু বার করবার চেষ্টা করো না, তার আগে মিছিমিছি প্রাণটা খোয়াবে। বিরিঞ্চির পিস্তলটা নিতাইয়ের প্রায় বুকের কাছাকাছি এসে ঠেকেছে। ট্রিগারে একটা আঙুল তৈরি হয়ে আছে। হাল ছেড়ে দিল নিতাই। হতাশভাবে বলল, কিন্তু আমার কাছে তো টাকা নেই। না, তোমার ব্যাংকে আছে, সে আমি জানি। তা ভালো ছেলের মতো এটা সই করে দাও দেখি। কি এ? চেক বই। চেক বই? এই যে আমার ব্যাংকের চেক বই, এটা কোথায় পেলে? বিরিঞ্চি মুচকি হাসল। কোন ব্যাংকে টাকা আছে জানলে চেক বই জোগাড় করা এমন আর শক্তটা কি বলো? না, সই করো। না, আমি সই করব না। কালো রিভলভারটা নাচিয়ে বিরিঞ্চি বললে, করবে না? না। তাহলে অনাদির দিকে একবার তাকাও। দাও দাও, সই করছি। নিতাই হাত বাড়ালো। কিন্তু কলম? নাও।
পকেট থেকে ফাউন্টেন পেন বার করে দিল বিরিঞ্চি। কত টাকা লিখবো? রিভলভারটা নাচিয়ে বিরিঞ্চি বললে, লিখতে হবে না, শুধু সই করো। তার মানে ব্ল্যাঙ্ক চেক? হ্যাঁ, ব্ল্যাঙ্ক চেক। সভয়ে নিতাই বলল, তুমি যদি আমার সব টাকা তুলে নাও? বন্ধুকে বিশ্বাস করো। না, সই করবো না। তাহলে? বিরিঞ্চি পিস্তল বাগিয়ে ধরল। দাও সই করছে। খসখস করে চেকে স্বাক্ষর করে দিল নিতাই। তারপর মাথায় হাত দিয়ে মেঝেই বসে পড়ল। আজ তার সর্বস্ব গেল। আজ সে পথে বসেছে, কিন্তু নিতাইয়ের চোখ ঝিলিক দিয়ে উঠল। এর শোধও সে নিতে পারবে। ও টাকা হজম করবার ক্ষমতা বিরিঞ্চির হবে না। নিতাই বলল, এবার আমাকে যেতে দাও। হ্যাঁ, দিচ্ছে। বিরিঞ্চি রক্তমাখা ছোরাটা হাতে তুলে নিল। মোমবাতির আলোয় ঝিকিয়ে উঠল রাক্ষসের জিভ। ছোরাটা শক্ত করে মুঠোর মধ্যে আঁকড়ে ধরে বিরিঞ্চি এগোতে লাগলো নিতাইয়ের দিকে। নিতাই সভয়ে চেঁচিয়ে উঠল, কি? এবার বিরিঞ্চি শব্দ করে হাসল, টেনে টেনে হাসল। নিতাই সরকার, ভেবেছ তুমি সবচেয়ে চালাক, তাই না? আজ চেকে সই করে দিয়েছ, কালে কলকাতায় ব্যাংকে তুমি টেলিগ্রাম করে দেবে, তারপর চেক ভাঙাতে গেলেই আমার হাতে দড়ি পড়বে। না, আমি অত বোকা নই। পাংশু পাণ্ডুর মুখে নিতাই বলল, তুমি কি করতে চাও? শত্রুর শেষ রাখবো না। তীরের মতো বেগে নিতাই দাঁড়িয়ে উঠল, টেনে বার করে আনলো রিভলভারটা। কিন্তু তার আগেই বিরিঞ্চির ছোরা তার বুকে এসে বিঁধেছে। নিঃশব্দে একটা ভারী বস্তার মতো অনাদির রক্তাক্ত দেহের উপর গড়িয়ে পড়ল নিতাই। একটা আর্তনাদ করবারও সময় পেল না। বিরিঞ্চি করছে উঠল, কেল্লা ফতে। আর সেই মুহূর্তেই কঠিন ভয়াবহ গলায় কে বলল, একটু দাঁড়াও বিরিঞ্চি, সবটা এখনো শেষ হয়নি। সাপের ছোবল খাওয়ার মতো লাফ দিয়ে উঠল বিরিঞ্চি। শ্রীমন্ত রায় বটে, কোনো সন্দেহ নেই। শ্রীমন্ত রায়েরই কণ্ঠস্বর। তীর বেগে বিরিঞ্চি রক্তমাখা ছোরাখানা তুলে ধরল, কিন্তু কোথাও কেউ নেই। চারদিকের অন্ধকার সীমাহীন সমুদ্রের মতো। তার ভেতর কিছুই চোখে পড়ল না। অন্ধকারের মধ্যে আবার সেই ভয়ঙ্কর স্বর উঠল, রিভলভারটা হাত থেকে ফেলে দাও বিরিঞ্চি। শ্রীমন্ত রায়! বিকট গলায় বিরিঞ্চি চেঁচিয়ে উঠল। তারপর শব্দ লক্ষ্য করে ছোরা তুলে ঝাঁপ দিতেই দুম করে এলো একটা গুলির আওয়াজ। অসহ্য যন্ত্রণায় কোঁকিয়ে উঠল বিরিঞ্চি। আহত হাত থেকে শব্দ করে ছোরাখানা ঝনঝন করে মেঝের উপর খসে পড়ল। বাঁ হাতে বিরিঞ্চি রক্ত ঝরা ডান হাতখানা চেপে ধরল। তারপর আতঙ্কে বিহবল চোখ মেলে চেয়ে রইল রহস্যময় অন্ধকারের ভেতর। সামনেই কোথাও তার অদৃশ্য শত্রু মৃত্যুর পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করছে তার প্রত্যেকটি চাল চলন, তার প্রত্যেকটি কাজ। এই অলক্ষ্য আততায়ীর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করা ছাড়া তার আর কোনো উপায় নেই। সহসা শ্রীমন্ত রায় আবার বলল, চুপ করে দাঁড়িয়ে থাকো বিরিঞ্চি। যা বলি তা মন দিয়ে শোনো। অনেক অপরাধ তুমি করেছ, তার জন্য আজ তোমায় দণ্ড দিতে হবে, কিন্তু বিনা বিচারের শাস্তি তোমায় দেব না। তোমার কি জবাবদিহি করবার আছে আগে তাই শুনে নিতে চাই। বিকৃত স্বরে বিরিঞ্চি বলল, সাহস থাকে তো সামনে এসে দাঁড়াও শ্রীমন্ত রায়। অমন করে কাপুরুষের মতো আড়ালে থেকো না। কাপুরুষ? হা হা করে একটা বিভৎস হাসির আওয়াজ পোড়ো বাড়িটার থমথমে ভৌতিক রাত্রিকে কাঁপিয়ে তুলল। এ কথা অন্তত তোমার মুখে মানায় না বিরিঞ্চি। হাটলোর ফাঁকা পাট গোদামে পেছন থেকে আমার পিঠে ছোরা মারবার সময় এই বীরত্ব তো তোমার ছিল না। বিরিঞ্চি বলল, থামো থামো, শুধু একটা কথার জবাব দাও। তুমি কি মানুষ নাকি প্রেত? মৃত্যুর ওপার থেকে তুমি প্রতিশোধ নিতে এসেছো?
শ্রীমন্ত রায়ের অলক্ষ কণ্ঠ আবার তীক্ষ্ণ ভয়ঙ্কর মুখর হয়ে উঠল। বলল, সে প্রশ্ন অবান্তর, কিন্তু ডান হাতটা খুঁয়েছ বিরিঞ্চি, আবার বাঁ হাতটাও খোঁয়াতে চাও? হ্যাঁ, তোমার স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। পকেটে হাত দিতে চেষ্টা করো না, ওখানে তোমার পিস্তল আছে তা আমি জানি। এও জানি যে বাঁ হাতেও তুমি সব্যসাচীর মতো গুলি চালাতে পারো। সভয়ে বাঁ হাতটা পকেট থেকে টেনে বার করে আনলো বিরিঞ্চি। কাঁপা গলায় বলল, তুমি তুমি কি বলতে চাও? সেটা বলতেই তো চেষ্টা করছি, কিন্তু তার আগে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। অস্থির হয়ে উঠলে নিজের ক্ষতি নিজেই আরো বেশি করবে। আশা করি সেটা বুঝতে পারছো। কি করতে হবে? হতাশ স্বরে বিরিঞ্চি জানতে চাইল। বসো ওই মেঝের উপর। বিরিঞ্চি বসল। টের পেল তলায় একটা ঠান্ডা আঠার স্রোত। মুহূর্তে বিরিঞ্চির সারা শরীর কুঁকড়ে উঠল। নিতাই অথবা অনাদির রক্ত, অথবা দুজনেরই। কিন্তু এক তিল নড়ে বসতে তার সাহস হলো না। অদৃশ্য স্বর বলল, মনে আছে বিরিঞ্চি, একদিন এই শ্রীমন্ত রায় আদর্শ ভালো ছেলে ছিল। বন্ধু হয়ে তার কাছে তুমি এগিয়ে এলে। তারপর? বিরিঞ্চি বলল, ওসব কথা কেন? বাধা দিও না। মনে রেখো, আজ তোমার বিচার। গোড়া থেকে সব কথাই তোমার শুনতে হবে। বিরিঞ্চি দীর্ঘশ্বাস ফেলল। বলল, বলে যাও। তোমার টাকা ছিল, আমি ছিলাম সরল, ছিলাম নির্বোধ। নির্বুদ্ধিতার সুযোগ নিয়ে তুমি আমাকে নিয়ে ভিড়িয়ে দিলে রেসের মাঠে। যত বাজি হারতে লাগলাম, টাকাগুলো যত পাখনা মেলে উড়ে যেতে লাগলো, যত আমি পালাতে চেষ্টা করতে লাগলাম, ততই আমায় তুমি আঁকড়ে রাখলে। দুঃখ ভুলবার জন্যে ধরালে মদ, সর্বনাশের রাস্তা সহজ করে দিলে। বিরিঞ্চি আবার উসখুস করে উঠল। দাঁড়াও বিরিঞ্চি, দাঁড়াও। শ্রীমন্ত রায়ের তিক্ত গলা শুনতে পাওয়া গেল। সেদিন ভিক্ষুক করে যদি তুমি আমায় ছেড়ে দিতে, তাহলে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু সেইখানে তুমি থামলে না। যখন তুমি আমাকে নিঃস্ব করে দিলে, তখন নিয়ে এলে লোভ, আর সেই লোভের ফাঁদে আমি অসহায়ের মতো পা দিলাম। বিরিঞ্চি জবাব দিল না। মদের নেশায় তখন আমার কাণ্ড জ্ঞান ছিল না। সেই সুযোগে একটা জালিয়াতির ব্যাপারে তুমি আমায় জড়িয়ে দিলে। তখন আমার ঘোর ভাঙল। দেখলাম এখন আমায় যে করে হোক তোমার হাত থেকে পালাতেই হবে। কিন্তু সে পথ তুমি আমার রাখনি। আমার মৃত্যুদণ্ড তোমার মুঠোর মধ্যে। যেসব কাগজপত্র তোমার কাছে ছিল, তা দিয়ে অনায়াসে তুমি আমাকে 7 বছর জেল খাটাতে পারতে। নিরুপায় হয়ে তোমার দয়াতেই নিজেকে আমি সঁপে দিলাম। কাতর গলায় বিরিঞ্চি বললে, ভুলে যাও শ্রীমন্ত, ভুলে যাও। ওসব পুরনো কথা কেন টেনে তুলছো? বলেছি তো, আজ তোমার বিচার। সব শুনতে হবে বিরিঞ্চি। সংক্ষেপেই বলবো, কিন্তু একটা শব্দ বাদ দেওয়া চলবে না। পৃথিবীতে অনেক শয়তান জন্মেছে, কিন্তু তাদের মধ্যেও কিছু না কিছু মনুষ্যত্ব ছিল। কিন্তু ওসবের বিন্দুমাত্র বালায় তোমার ছিল না বিরিঞ্চি। এদিক থেকে তুমি নিরঙ্কুশ, তোমার তুলনা হয় না। শ্রীমন্ত, আজ তোমার গলা কাঁপছে কেন বিরিঞ্চি? কোনো অন্যায়, কোনো পাপেই তো কখনো তুমি এতটুকু টলনে। আজ এ দুর্বলতা কেন তোমার? এখন যা বলছি নিঃশব্দে শুনে যাও। বিরিঞ্চি নিরুত্তর হয়ে রইল। আহত ডান হাতের তালুতে তীব্র যন্ত্রণা। বুড়ো আঙুলের তলাকার হাড়টা গুঁড়ো হয়ে গেছে, এখনো রক্ত পড়ছে গড়িয়ে। সেটাকে প্রাণপণে টিপে ধরে বিরিঞ্চি বসে রইল। অদৃশ্য শ্রীমন্ত বলে চলল, তারপর থেকে আত্মরক্ষার কোনো উপায় আমার আর রইল না। নিরাপদে পেছনে বসে থেকে আমায় পাপের পথে ঠেলে দিতে লাগলে। চুরি, জুয়াচুরি, জালিয়াতি, ডাকাতি কিছুই বাদ গেল না। আর এমন কায়দায় তুমি কাজগুলি করতে যে ধরা পড়লে আমি জেলে যাব। তোমার গায়ে কুটোটির আঁচড়ও লাগবে না। খুব বুদ্ধিমানের মতো ব্যবস্থা, সন্দেহ কি? নির্বাক মুখে আমি তোমার প্রত্যেকটি আদেশ পালন করে চললাম। জানতাম একবার যদি তোমার হুকুম অমান্য করি, তুমি আমায় 7 বছরের মতো জেলখানায় ঘানি ঘুরোতে পাঠিয়ে দেবে। থামো শ্রীমন্ত। বিরিঞ্চি আর্ত হয়ে বলল,
আর কেন ওসব, যেতে দাও ওসব কথা, যা হওয়ার হয়ে গেছে। এবার এসো, নিতাইয়ের টাকাটা আমরা ভাগাভাগি করে নিই, রফা হয়ে যাক সব কিছু। ঘোষ। শ্রীমন্তর হাসি শোনা গেল। লোভ দেখাচ্ছ আমাকে, কিন্তু ও চালাকি পুরনো হয়ে গেছে বিরিঞ্চি হালদার, ওতে আর আমায় ভোলাতে পারবে না। তোমার কথার দাম কতখানি একটু আগেই অনাদি তার পরিচয় পেয়ে গেছে। আমাকে অত বোকা তুমি ভেবো না। বিশ্বাস করো, বিশ্বাস করো, একবার 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 সুযোগ দাও আমাকে। সুযোগ? সুযোগ তুমি অনেক পেয়েছো বিরিঞ্চি, আর নয়। সব সুযোগেরই একটা সীমা আছে, ওসব কথা এখন থাক। হ্যাঁ, যা বলছিলাম, আমার প্রতি শেষ কর্তব্য তুমি পালন করলে। কেশব দাস মাগনিরামের ব্যাপারে আমাকে ছোড়াটা ঠিকই মেরেছিলে তোমরা, কিন্তু কপাল জোরে আমি বেঁচে গেলাম। কি করে সে অনেক কথা, কিন্তু তারপরেই মনে হলো তোমরা তিনজন, তুমি, অনাদি আর নিতাই, তোমাদের কাছে আমার অনেক ঋণ। সে ঋণ আমায় শোধ করতেই হবে। বিশেষ করে তুমি আমার সর্বশ্রেষ্ঠ মহাজন। বিরিঞ্চি চিৎকার করে উঠল, আমায় ছেড়ে দাও শ্রীমন্ত, এ টাকার সবটা তুমিই নাও, শুধু আমাকে মুক্তি দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? শ্রীমন্ত আবার সেই ভয়ঙ্কর হাসি হাসল। তোমাকে ক্ষমা করবার পরিণাম কি আমি কি তা জানি নে বন্ধু। গোক্রোর মতো তুমি আমায় খুঁজে বেড়াবে। তোমাকে হাড়ে হাড়ে আমি চিনি, আর আমাকে যদি তুমি নাই পাও, আমার মতো আরো কতজনের সর্বনাশ যে তুমি করবে তার হিসাব নেই। আইন তোমায় ধরতে পারবে না, এতই তুমি সতর্ক। কাজেই আজ আমার কাছ থেকে তোমায় দণ্ড নিতে হবে। শ্রীমন্ত! উঠে দাঁড়াও বিরিঞ্চি, বজ্রের মতো আদেশ এলো। শ্রীমন্ত! উঠে দাঁড়াও, নইলে গুলি করব। বিরিঞ্চি মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো। ডান দিকে ঘুরে দাঁড়াও। আমাকে কোথায় নিয়ে যেতে চাও শ্রীমন্ত? এক্ষুনি জানতে পারবে। ডান দিকে ফেরো। হ্যাঁ, আরো আরো তো পা। এবার হাঁটতে আরম্ভ করো। পালাতে চেষ্টা করো না বিরিঞ্চি। মনে রেখো, আমার অশরীরী চোখ আর হাতের রিভলভার তোমার সব কিছু লক্ষ্য করছে। বিরিঞ্চি অন্ধকারে অন্ধের মতো হাঁটতে লাগলো। আর একটু ডাইনে। হ্যাঁ, আরো দুপা চলো। চলো বিরিঞ্চি। বিরিঞ্চি চলতে লাগলো পোড়ো বাড়িটার আবর্জনায় হোঁচট খেতে খেতে, পায়ের তলায় জঙ্গল মারিয়ে মারিয়ে। দাঁড়াও! আবার কঠোর কণ্ঠের আদেশ এলো। বিরিঞ্চি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়ালো। আমি অশরীরী কিনা জানতে চেয়েছিলে, এইবার জানতে পারবে। তোমার কাছে টর্চ আছে? বিরিঞ্চি বিহ্বল স্বরে বলল, আছে। এবার সেটা জ্বালাতে পারো। পকেট থেকে আড়ষ্ট হাতের টর্চ বের করে বিরিঞ্চি। আলো ফেলল অদৃশ্য স্বর যেদিক থেকে আসছিল সেই দিকে। কিন্তু মুহূর্তের সেই আলোতেই বিরিঞ্চির মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। মাত্র 4-5 হাত দূরেই যে দাঁড়িয়ে আছে সে শ্রীমন্ত নয়, একটা নরকঙ্কালের মুখ। ভয়ঙ্কর কালো রক্তাক্ত হাতে একটা উদ্যত পিস্তল। তার মুখের অস্থিসার দাঁতগুলোই খটখট করে প্রেতের হাসি বাজছে। হাত থেকে টর্চটা পড়ে গেল। একটা বোবা আর্তনাদ করে পিছিয়ে গেল বিরিঞ্চি। সঙ্গে সঙ্গেই আর একটা আর্তনাদ চারিদিক মুখর করে দিলে ঠিক পেছনেই পোড়ো কুয়োটার মধ্যে সে উল্টে পড়ল। আছড়ে পড়ল 12 হাত নিচের শুকনো পাটকেল ভরা গর্তটার মধ্যে। পড়ার সঙ্গে সঙ্গে ঘাড়টা মটকে গেল তার। কালো হাত তার পড়ে যাওয়া টর্চটা তুলে নিয়ে কুয়োর মধ্যে ফেলল। এটাই সে চেয়েছিল। বিরিঞ্চির বিষাক্ত রক্ত নিজের হাতে আর সে ঝরাতে চায়নি। ঘাড় মটকে পড়ে কুয়োর তলায় ঝুলে আছে বিরিঞ্চি। আর টর্চের আলো স্পষ্ট দেখা গেল ভাঙা ইটের ভেতর থেকে সক্রোধে গলা বার করে এক বিশাল দুধরাজ গোখ্র বিরাট ফনা তুলে বিরিঞ্চির অসাড় দেহে একটার পর একটা ছোবল মেরে চলেছে। টর্চের আলোয় তার হিংস্র চোখ দুটো ঝিলমিল করে উঠল একবার। বাইরে ঝাঁঝা করছিল রোদ।
নিজের কোয়ার্টারে হাঁ করে ঘুমুচ্ছেন গণেশবাবু। মুখের সামনে অনেকগুলি মাছে উঠছিল ভন ভন করে। তাদের জ্বালায় বিরক্ত হয়ে মাঝে মাঝে জেগে উঠেই আবার ঝিমিয়ে পড়ছিলেন তিনি। সামনে টেবিলের উপরে একখানা কাগজ কি সব লেখা রয়েছে। এখান থেকে বদলি হবার জন্যে গণেশবাবু দরখাস্ত লিখছিলেন। লিখতে লিখতেই ঘুমিয়ে পড়েছেন। ভেজানো দরজাটা খুলে নিঃশব্দ পায়ে একজন লোক ঢুকল। রেলের খালাসির মতো জাঙ্গিয়া পরা। দেখলে সাধারণ একজন কুলি ছাড়া আর কিছু মনে হয় না। একবার আর চোখে সে নিদ্রিত গণেশবাবুর দিকে তাকালো। তারপর একখানা খাম আর একটা ছোট প্যাকেট বিছানার উপর রেখে নিঃশব্দে বার হয়ে গেল। একটু পরেই মানিকপুর স্টেশনে এলো 1:30টার ট্রেন। স্টেশন ছেড়ে বেরিয়ে চলে গেল। আর গণেশবাবুর ঘুম ভাঙল তারও প্রায় 2.5 ঘন্টা পরে, প্রায় বেলা 4টের সময়। তখনই তার চোখে পড়ল সেই প্যাকেটটা আর সেই চিঠিখানা। গণেশবাবু সবিস্ময়ে বললেন, এ কি, এগুলো এখানে কে রেখে গেল? আগে তিনি প্যাকেটটা খুললেন, আর খোলা মাত্র ভীত বিস্ময়ে তার বাক রোধ হয়ে গেল। প্যাকেটের ভেতর থেকে পড়ল রবারের মস্ত মস্ত 2টো দস্তানা, কঙ্কালের মাথা আঁকা একটা মুখোশ। দস্তানা দুটো সাধারণ হাতে প্রায় দ্বিগুণ। তার উল্টো পিঠে গদের আঠায় কতগুলো লোম আটকানো, আর তার মাঝে মাঝে লাল রং দেওয়া। সবটা মিলে মনে হয় সেটা যেন রক্তরঞ্জিত। গণেশবাবু জিনিসগুলোর দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। তারপর আড়ষ্ট হাতে খুললেন খামখানা। তার ভেতরে এই চিঠিখানা ছিল। প্রিয় গণেশবাবু, গত 1 সপ্তাহের মধ্যে আপনাদের এখানে অনেকগুলো ব্যাপার ঘটে গেছে, যেগুলো আপনাদের কাছে একটা বিচিত্র রহস্য মাত্র। কয়েকজন মানুষের প্রাণ গেছে, ঘটেছে কতগুলো শোচনীয় দুর্ঘটনা। দুর্ভাগ্যক্রমে আপনিও সে দুর্ঘটনার হাত একেবারে এড়াতে পারেননি। সেদিন আমি সময় মতো এসে পড়তে না পারলে ওই শয়তান দুটো গ্রাস থেকে কিছুতেই আপনাকে বাঁচাতে পারতাম না। কিন্তু আমি কে, সেই পরিচয়টা দেবার জন্যেই এই চিঠিখানা আপনাকে লেখা। এ থেকেই যা কিছু ঘটেছে তার রহস্য ভেদ হয়ে যাবে। আমি এখানকার সকলের বিভীষিকা, আমি কালো হাত। চমকে উঠবেন না, আমি ভূত নই, প্রেত নই, কিছুই নই। নই যে তার প্রমাণ ওই আলতা রাঙানো রবারের দস্তানা আর ওই মুখোশ। আজ ওদের প্রয়োজন ফুরিয়েছে, তাই আজ থেকে আবার আমি আপনাদের মতোই রক্ত মাংসের মানুষ। আমি শ্রীমন্ত রায়। কালো হাত রূপে একটা মানুষকে আমি খুন করেছি। একটা মানুষকে না, একটা হিংস্র ভয়ঙ্কর পশুকে। তবু আমি নরহত্যা করেছি। এ পাপের প্রায়শ্চিত্ত আমি করব। কেমন করে আপনাকে তা জানিয়ে লাভ নেই। শুধু যেটুকু জানাবার সেটুকুই লিখছি। আমি শ্রীমন্ত রায়, ভদ্রলোকের ছেলে। বিশিষ্ট বনেদি পরিবারে আমার জন্ম। লেখাপড়াও যথেষ্ট শিখেছিলাম, কিন্তু ভদ্রলোকের মতো জীবনযাপন আমি করতে পারিনি। কুসঙ্গে পড়ে অধপাতে গেলাম। সুনাম গেল, সব গেল, অথচ টাকার অভাব। দুশ্চরিত্র লোকের কোথাও জায়গা জোটে না, আমারও জুটল না। দেনার জ্বালায় মাথার চুল অবধি বিকিয়ে যাচ্ছে, অথচ কোনো উপায় নেই। আমি যেন উন্মাদ হয়ে উঠলাম। এই পতনের মূলে ছিল বিরিঞ্চি আর নিতাই সরকার, শয়তান বিশ্বাসঘাতক। এরা দুজনেই আমাকে পাপের পথ দেখিয়ে দিল। অধোগতির যেটুকু বাকি ছিল তাও পূর্ণ হয়ে গেল। চুরি, বাটপাড়ি, বদমায়েশি সব শুরু করলাম। শেষে কেশবদাস মাগনিরামের সিন্দুক ভেঙে 25,000 টাকা লুট করলাম। সেই টাকার বখরা নিয়ে গন্ডগোল দেখা দিল। বিরিঞ্চি আর নিতাই যে শয়তান তা আমি জানতাম, কিন্তু কত বড় শয়তান তা আমার জানা ছিল না। বাইরে থেকে আরও একটা বদমায়েশকে সে জুটিয়ে আনলো। সে অনাদি। এই অনাদি ও বিরিঞ্চিকে আপনিও চেনেন। সেই দুজন পুলিশ অফিসার সেজে আপনার স্টেশনে এসে জাকিয়ে বসেছিল। তারপর আপনাকে খুন করে মেল লুট করবার চেষ্টা করেছিল, কিন্তু সে পরের কথা। আগের ঘটনায় বলা যাক। ওই 3টে কাপুরুষ মিলে একটা পোড়ো বাড়িতে পেছন থেকে আমাকে ছোড়া মারল। তারপর দরজায় শেকল টেনে দিয়ে পালিয়ে গেল। ওরা নিশ্চিত ভেবেছিল আমি মরে গেছি। আমার আঘাত সাংঘাতিক হয়েছিল, মরে যাওয়াই ছিল স্বাভাবিক, তবু আমি বাঁচলাম। ভাগ্যক্রমে একটু পরেই
ও বাড়িতে আমার একটা বন্ধু এসে পড়ে। বহু সেবা যত্ন করে সে আমাকে বাঁচিয়ে তোলে। আমি বেঁচে উঠলাম, কিন্তু প্রতিশোধের কথা ভুলতে পারলাম না। খুঁজতে লাগলাম রাক্ষস তিনটেকে। নিতাই সরকার সবচাইতে ধূর্ত। বিরিঞ্চি আর অনাদিকেও সে কলা দেখিয়েছিল। তাই নিতাইয়ের শত্রু 3 জন, আমারও 3 জন। আজ আমারই জিত হয়েছে, 3 শত্রুই নিপাত হয়েছে। আমি নিতাইয়ের খোঁজে এলাম। সে রাত্রির কথা নিশ্চয়ই আপনার মনে আছে। তারপর অনাদি আর বিরিঞ্চি এলো তাদের কার্যোদ্ধার করতে। আমি দেখলাম আশ্চর্য যোগাযোগে 3 শত্রুই আমার হাতের মুঠোর মধ্যে এসে পড়েছে। ওরা ওয়েটিং রুমে এসে আস্তানা গাড়ল। ওদের কথাবার্তা শোনবার জন্য আমাকে কৌশল করে গিরিধারীর পোশাকটা জোগাড় করতে হলো। শুনলাম সব, বুঝলাম ওদের মতলব। সেই সঙ্গে এও ঠিক করলাম, হয় ওদের একদিন, নয় আমারই একদিন। কোথায় থাকতাম আমি? সুন্দরপুর বাজারে মুসলমান ফকির সেজে রাত্রে বেরোতাম অভিযানে। যেদিন বিরিঞ্চি আর অনাদি ডাক লুট করতে এবং আপনাকে খুন করতে চেষ্টা করে, সেদিন বাইরে থেকে গুলি করে আমি ওদের চক্রান্ত ব্যর্থ করেছিলাম। গিরিধারীকে বাঁচাতে পারিনি, সে দুঃখ আমার রয়ে গেল। কিন্তু গণেশবাবু, হয়তো আপনার মনে আছে, প্রথম দিন ধন্যবাদ জানিয়ে বলেছিলাম আপনাকে পুরস্কার দেব। সে পুরস্কার দিয়েছি। আপনার প্রাণ বাঁচিয়েছি সেদিন। আমি খুনি বটে, আমাকে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু আপনাকে যে 2টো পিশাচের হাত থেকে বাঁচাতে পেরেছি, এই গৌরব চিরদিন আমার থাকবে। 2টো পিশাচ, হ্যাঁ পিশাচ বইকি, কিন্তু পিশাচ হিসেবে বিরিঞ্চির তুলনা হয় না। পাছে বকরা নেই, এই জন্যে আহত অনাদিকে নীলকুঠির জঙ্গলে সে খুন করল। তার মতো বিশ্বাসঘাতক পৃথিবীতে খুব বেশি জন্মেছে বলে মনে হয় না। তারপর ওই নীলকুঠিতেই নিতাই সরকারকে ভয় দেখিয়ে সে চেক লিখিয়ে নিল। নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করল। ভালোই হলো, ষাঁড়ের শত্রু বাঘে মারল, নইলে ও দুটোকে খুন করার অপরাধও আমাকেই বইতে হতো। তারপর আমার কাজ আমি করলাম। আমি শেষ করলাম বিরিঞ্চিকে। এই জন্য অনুতাপ করি না। ও পাষণ্ডকে ইংরেজের আইন কোনো দিন ছুঁতে পারত না। কাজে আমাকেই ওর বিচার করতে হলো। অপরাধী হতে পারি, কিন্তু মনে আমারও কোনো গ্লানি নেই। যে 15,000 টাকার জন্য এত রক্তপাত, সে টাকা আমার হাতের মুঠোই। কিন্তু ও পাপের ধনে আমার লোভ নেই। আমি বুঝেছি অন্যায়ের টাকা কত অন্যায়কে টেনে আনে, একটা পাপ কত পাপকে জমিয়ে তোলে। নিতাইয়ের বিশ্বাসঘাতকতায় আমার চোখ খুলে গেছে। ও টাকা জনহিতকর প্রতিষ্ঠানগুলোতে আমি বিলিয়ে দেব মন্বন্তরে মুমূর্ষ বাংলাদেশের ক্ষুদিতদের ভেতরে। কালো হাতের আজ থেকে মৃত্যু হলো। শ্রীমন্ত রায় নতুন রূপে আজ বাঁচতে চেষ্টা করবে দেশের আর 10-এর সেবায়। জীবনে কোনোদিন আর আপনার সঙ্গে আমার দেখা হবে না। যদি হয়ও, আপনি আমাকে চিনতে পারবেন না। আমি জানি এরপরে ওখানে পুলিশ তদন্তের ঢেউ এসে যাবে। বহু নিরীহ লোক অনর্থক হয়রান হবে। আপনি এই চিঠি তাদের দেখাবেন, বলবেন 3টি মৃতদেহ পাওয়া যাবে নীলকুঠির জঙ্গলে, একটিকে পাওয়া যাবে পুরনো কুয়োটার মধ্যে। সেই বিরিঞ্চি, পাপ চক্রের নেতা। আর জানবেন, আজ থেকে মানিকপুর সুন্দরপুরের সমস্ত রহস্যের উপর শেষ জবনিকা পড়ে গেল। আপনাকে আবার ধন্যবাদ। আমার সশ্রদ্ধ নমস্কার। আশীর্বাদ করবেন শ্রীমন্ত রায়ের হাত থেকে, মন থেকে যেন এই রক্তের দাগ মুছে যায়, যেন সহজ স্বাভাবিক মানুষ হয়ে মানুষের কল্যাণে সে বেঁচে থাকতে পারে। ইতি শ্রীমন্ত রায়। চিঠিখানা শেষ করে গণেশবাবু দুহাত তুলে নমস্কার করলেন।